Be passionate with your dream and motivation. Assalamu alaikum everyone. I am Rehanuma Rashid, Joint Secretary of Plexus. Undoubtedly, this is a great day for me meet with you guys again through presenting Plexus. You guys will be very much glad to meet our special guest. He is Tech Solution and Program Director of Ericsson, and this is not only about him. He is CEO at Youth Carnival. He is none other than our best mentor for Abbott Study, Mr. Shahinur Alam Johnny Bhaiya. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। স্যার, ভাইয়া রিসেন্টলি আপনি হার্ভার্ড স্কুল থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। এটার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্লেক্সাস ফ্যামিলি থেকেও অনেক অনেক শুভেচ্ছা। ইটস মাই প্লেজার। জি স্যার। ভাইয়া আমরা সকলেই দীর্ঘদিন যাবৎ কোয়ারেন্টাইনের ভেতরে লকডাউনের ভেতরে কোভিড-19 এর জন্য লকডাউনের ভেতরে জীবনযাপন করছি এবং ঘরবন্দি জীবনযাপন করছি। আপনার এই প্যান্ডেমিকের দিনগুলো কেমন কাটছে? ইস খুব বেশি ভালো না। কারণ হচ্ছে যে সবার মতো আমারও আল্টিমেটলি সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করতে হচ্ছে। ট্রাভেলিং নাই। সো আসলে টিম বিল্ডিং যেটা টিম ওয়ার্ক সেটা আসলে ভার্চুয়ালি হচ্ছে। ওই জায়গাতে রিয়েলি যে ওয়ার্ক এনভায়রনমেন্ট কিংবা সোশ্যাল যে এনভায়রনমেন্ট এটা মিসিং কমপ্লিটলি। আরেকটা হচ্ছে যে আমার প্যাশন হচ্ছে যে কাজের পাশে পরে যে জিনিসটা সেটা হচ্ছে যে আসলে ট্রাভেলিং করা এবং ফুড এক্সপ্লোর করা। তো এই দুই জায়গাতেই আসলে খুবই খুবই খারাপ অবস্থা। যে কারণ কোভিড কারোর সঙ্গে কোভিড এর কারণে কোথাও যেতে পারছি না। সো এটা একটা বড় ব্যাপার। আর ওয়ার্কটা খুবই চ্যালেঞ্জিং এই মুহূর্তে। কারণ হচ্ছে যে অনেক কিছু আছে এটা আসলে ভার্চুয়ালি করা সম্ভব না। যতই স্ট্রং কমিউনিকেশন প্ল্যান হোক না কেন, যতই স্ট্রাকচার থাকুক কেন, সেই জায়গাগুলোতে কিছু জায়গাতে আছে যে ফিজিক্যালি কারোর সঙ্গে মিট করা, তার সঙ্গে কাজ করা, তার সঙ্গে ডিরেকশন দেওয়া। সো ওই জায়গাগুলোতে রিয়েলি মিসিং। বাট ওভারঅল যেটা এটা ডাউন সাইড, কিছু আপসাইড আছে, যেহেতু সবার সঙ্গে ইন্টারনেটের কল্যাণে আসলে কানেক্টেড থাকা যাচ্ছে। সো এই মোর অর লেস মিলে আসলে খুব বেশি ভালো না, আবার যার চেয়ে যতটুকু ভালো থাকা যায় এরকমই থাকা। হ্যাঁ, যেরকম আমরা বলতে গেলে সামনাসামনি যতটা কমিউনিকেট হওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে যাই বলেন না কেন আমরা সেভাবে কমিউনিকেট করতে পারি না। এই এক্স্যাক্টলি। চিটচ্যাট হয় বাট কথাবার্তা হালকা খোঁজ খবরটা নেওয়া যায় কেমন আছে, বাট সামনাসামনি যে আড্ডাটা কথা বলা আম, একটা ওই ওই কনভারসেশনটা হয় না আসলে আমাদের কারোর মধ্যে। এটাই আসলে অনেক বেশি দুঃখ আমাদের জন্য কোভিড-19 এর জন্য। স্যার, আপনি লাইফে অনেক অনেক অ্যাচিভমেন্টস অর্জন করেছেন। আজ আমরা আপনার অ্যাচিভমেন্টস নিয়ে অর্জন করার পিছনে যে স্ট্রং ব্যাকগ্রাউন্ড স্টোরিটা রয়েছে তা নিয়ে আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে যাব। স্যার, স্যার আমি আপনার স্কুল লাইফের জার্নি আর কলেজ লাইফের মধ্যে কিছু একটা শেয়ারেবল স্টোরি আপনি যদি আমাদের সাথে শেয়ার করতেন। এরকম কিছু আছে যে আমাদের সাথে শেয়ার করতেন স্কুল লাইফ আর কলেজ লাইফের মধ্যে? অবশ্যই বেস্ট লাইফ হিসেবে আসলে আমি ওভার ইন্টার মাই লাইফ আমি মনে করি যে স্কুল লাইফটা সবচেয়ে বেশি মজার ছিল, ইন্টারেস্টিং। সো এখানে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি অনেকগুলো স্টোরি আছে। সো এখন এই মুহূর্তে যে জিনিসগুলো আসছে, যে আমাদের মধ্যে একটা যেরকম আজকে যেরকম প্যাশনেট কিংবা যখন মানে আফটার 18 যে প্যাশনেট ছিল, যে সাফল্য পাওয়ার জন্য যে প্যাশনেট, এটা আসলে স্কুল লাইফে খুব বেশি ছিল না। তখন মনে হইতো না যে কোনো কিছু চ্যালেঞ্জিং কিংবা কিছু অ্যাচিভ করতে হবে। সো ওই জায়গাগুলোতে খুব বেশি ছিল না, যেটা নর্মাল। বেশি আমার কাছে মনে হয় যে স্পোর্টস কিংবা ফ্রেন্ডদের সঙ্গে ঘোরাঘুরি, যেটা বললাম যে তখন হয়তো বা জার্নিটা এতটা স্মুথ ছিল না। অনেক বাইন্ডিং ছিল, প্যারেন্টসদের বাইন্ডিংস অথবা আদার্স যে জায়গাগুলোতে। বাট যেটা আমার জন্য খুবই পজিটিভ ছিল, যে আমি অনেক বেশি ফ্রেন্ডদের সঙ্গে কমিউনিকেট করতাম, তাদের সাথে আড্ডা দিতাম। যদিও আড্ডা আমার আর একটা বড় প্যাশন আমি বলবো। তো ওই জায়গাগুলোতে যেটা হচ্ছে যে মানুষের সঙ্গে ইন্টারাকশন করা। আর আমি বগুড়া জেলা স্কুলের স্টুডেন্ট। সো আমাদের একটা সরকারি স্কুল এবং একেবারেই বগুড়ার মেইন সেন্টারে হচ্ছে আমাদের স্কুলটা। স্কুলে যাইতে এবং আসতে প্রচুর মানুষদের সঙ্গে আসলে আমাদের ইন্টারাকশন হইতো।
তো এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে টেক ওয়ে আমি পেয়েছি, যে সেটা হচ্ছে যে যে কোনো ডাইভার্স কন্ডিশনে কিংবা যে কোনো অ্যাডভার্স কন্ডিশনে তো আমি নিজেকে মানুষের সঙ্গে রিপ্রেজেন্ট করতে পারি, কথা বলতে পারি। তো এই কোয়ালিটিটা অর্জনের কারণে, যেটা কিনা আসলে বইয়ে এটা লেখা থাকে না কিংবা টিচাররা কখনো শিখায় না, এই জিনিসগুলো আসলে মানুষের সঙ্গে মিশতে মিশতে এই জিনিসটা হয়েছে। তো এই জন্য যেমন যারা রিক্সা চালায় তাদের সঙ্গে কথা হইতো, রাস্তায় যারা ফ্রুট বিক্রি করতো ওদের সঙ্গেও কথা বলতাম, ওদের সঙ্গে শিখতাম। তো ওই জায়গা থেকে এবং দেখা যাচ্ছে যে অনেক সময় পলিটিক্যাল লিডাররা ওখানে ভাষণ দিত, আমরা মনোযোগ করে যে শুনতাম আচ্ছা কি বলতে চাচ্ছে তারা। হরতালের দিন তারা আমাদেরকে ডেকে নিয়ে বের হয়ে যেত যে তোমাদের স্কুল স্কুল করতে পারবা না। তো এই যে তাদের সঙ্গে মেশা, তো এই জন্য বিভিন্ন ক্যাটাগরি মানুষের সঙ্গে মেশার কারণে যেটা হয়েছিল যে আমার কমিউনিকেশন স্কিলটা আসলে ওই সময় থেকে খুব ভালো ইমপ্রুভ করেছে। এবং যেটা হচ্ছে লিডারশিপ, যে যে কোনো মানুষের সঙ্গে মেশা, তার সঙ্গে ডাইভার্স হওয়া, স্টাইল হিসাবে যে মানুষের যেরকম স্টাইল, তো সেখান থেকে তার স্টাইলে তার মতো তার সঙ্গে ইন্টারাকশন করা, অ্যাডাপ্টেবিলিটি হয়েছে, যে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন এনভায়রনমেন্টে কথা বলা। আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো আমার মানে অতীতেও খুবই কাজে এসেছে, বর্তমানে আসছে এবং ফিউচারেও আমার কাছে মনে করি যে আমি এইসব জায়গাগুলোতে অনেক ভালো করতে পারি বিকজ অফ দ্যাট ব্যাকগ্রাউন্ড। এবং রিয়েলি রিয়েলি আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো খুব ইন্সপায়ার করে এখনো যখন আমি পিছনে দেখি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর স্যার। আমরা যদি পরবর্তী কোশ্চেনের দিকে যাই, স্যার আপনি ইউনিভার্সিটি কলেজ লাইফে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে বেশি ফোকাস থাকতেন আর স্টাডিতে ফোকাস থাকতেন বেশি, নাকি স্যার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আর স্টাডি দুটাতেই বেশি ফোকাস থাকতেন? আমার ক্ষেত্রে আমি বলবো যে ব্যালেন্স, মানে আমি খুব বেশি পড়ুয়া স্টুডেন্ট না। তো আমি খুবই ইফেক্টিভ ওয়েতে স্টাডি করার চেষ্টা করতাম। মিনস হচ্ছে শর্টকাট বলবো না, কারণ শর্টকাটে হচ্ছে অনেক কিছু গ্যাপ হয়। সো আমি বলবো যে দুটাতেই ব্যালেন্স ছিল। কিন্তু আমি শুধুমাত্র পড়ালেখা, ক্লাস, সেশনাল এগুলোতে বিজি থাকতাম না। আহ, তো এই জন্য আমার কাছে মনে হয় যে আমার রেজাল্ট ওই লেভেলের খুব গর্জিয়াস না। বাট আমি যেটা করেছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলাম। যদিও আমি স্পোর্টস পার্সন না, কারণ আমি খেলাধুলাতে খুব বেশি ভালো না, বাট আমি অন্য অন্য জায়গাগুলোতে মানুষের সঙ্গে ইন্টারাকশন করা, মানুষকে লিড করা, কোনো একটা ইভেন্ট হইলে সেই ইভেন্টকে লিড করা, এবং ওই জায়গাগুলোতে কন্ট্রিবিউশন করা, এবং যে কোনো ব্যাপারে ভয়েস রাইজ করা, যেটা হচ্ছে যে যে কোনো ব্যাপারে কনসার্ন থাকলে সেটা আমি খুব আপফ্রন্টে এসে কথা বলি। তো এই জিনিসগুলো আমাকে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি গুলো এবং বিভিন্ন টিমকে লিড করা, তো ওই জায়গাগুলোতে আমি থ্রো মাই ইউনিভার্সিটি লাইফ 4 বছরই, 4 বছরে কিছুটা সময় একটু বেশি ছিল আমাদের। সো ওটা পুরোটা টাইমই আমার কাছে মনে হয় যে আমি প্রচন্ড পরিমাণে এই জায়গাগুলোতে সময় দিয়েছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে। এবং স্পোর্টসে আমি নিজে স্পোর্টসম্যান না হইলেও আমি আমার টিমকে কিংবা আমার হলের টিমগুলোকে উৎসাহ দেওয়ার জন্য আমি যাইতাম। তো পরবর্তীতে যখন সিনিয়র থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তারা আমার কোচ বানাইতো, ম্যানেজার বানাইতো, কারণ আমি আলটিমেটলি স্পোর্টস পার্সন না, তো আমি এখানে কন্ট্রিবিউটটা করতে পারবো অন্যভাবে, তাদেরকে উৎসাহ দিয়ে, তাদেরকে ওখানে হইচই করে। আর আমার ভয়েস যেহেতু অনেক লাউড, তো আমি মাঠে দর্শক হিসাবে খুবই মানে আমাকে সিগনিফিকেন্ট, এটা যে কোনো জায়গা থেকে আমাকে, আমি যেখানে থাকি না কেন আমার ভয়েসের কারণে আমাকে আইডেন্টিফাই করা যায়। তো এই কারণে আমি সেখানে কানেক্টেড থাকতাম। এবং আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলোতে আমাকে এগুলো খুবই হেল্প করেছে। কারণ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পৃথিবীর যে কোনো কোম্পানিতে, যে কোনো ইউনিভার্সিটিতে, সেটা যতই টপ লেভেলের হোক না কেন, গ্রেড যেমন, রেজাল্ট যেমন ইম্পর্টেন্ট, সাথে হচ্ছিল যে লিডারশিপ কোয়ালিটি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি খুবই খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ইন্টারভিউতে, যে কোনো স্কলারশিপের ক্ষেত্রে হোক, অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, অথবা জবের ক্ষেত্রে হোক, লিডারশিপ আলাদা একটা ক্যাটাগরি থাকে। কারো যদি এক্সপিরিয়েন্সও না থাকে, ডেজিগনেশনে আসলে লিডারশিপ হয় না, এটা আমরা সবাই বিশ্বাস করি। সো এই জন্য হচ্ছে আমার অ্যাক্টিভিটিতে, আমার অ্যাটিটিউডে এবং আমার ওয়ে অফ ওয়ার্কিং এ এটা লিডারশিপটা বের হয়ে আসে। তো এই জন্য সবসময় বিহেভিয়ার কোশ্চেন থাকে অথবা অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকে, যে জায়গাগুলোতে লিডারশিপ কোয়ালিটি গুলো দেখা হয় এবং সিচুয়েশন বলে দেয়। অনেক সময় বড় বড় কোম্পানিগুলোতে যেটা হয় যে সিচুয়েশন বলে দিবে, যে একটা সিচুয়েশন বলে হাইপোথেটিক্যাল, তো আমাকে ব্যাখ্যা করতে হবে। এই জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ভূমিকাটা খুবই খুবই বড়, এবং এটা আলটিমেটলি ওভার দ্য টাইম ডেভেলপ হয়। আমি একদিন আজকে একটা ভিডিও দেখলাম, আমি একটা কাজ করলাম, যে আমি ডেভেলপ হয়ে গেলাম, এরকম না। তো এটা হয়, তো এই জন্য ওই জায়গাগুলোতেও আমি পার্সোনালি বেনিফিট পেয়েছি। তো এই জন্য অনেক সময় হয় যে আমার কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল অ্যাসাইনমেন্ট আমি একেবারে বাংলাদেশের যে কুয়েটের যে ডিগ্রি, এই ডিগ্রি নিয়েই আমি বাইরে চলে আসছি। এবং নট অনলি যে স্ট্রাগল যেটা হয়, যে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা চিন্তা করি যে
বাংলাদেশের এডুকেশন দিয়ে বিদেশে এসে বিশেষ করে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে ভালো কিছু করা যায় না, এখানে নতুন করে স্টাডি করতে হবে দেন জব করতে হবে। তো আমার ক্ষেত্রে কিন্তু জাস্ট অপোজিট, আমি জব করেছি এরপরে আমি এক্সিকিউটিভ এডুকেশন নেওয়ার জন্য অন্য জায়গায় গিয়েছি এবং এক্সিকিউটিভ সার্টিফিকেট নিয়েছি। সো এই জায়গাগুলোতে আমার ব্যাকগ্রাউন্ড আমার এডুকেশন কিন্তু কখনোই বাধা হয় নাই, বিকজ অফ যে আমি কন্টিনিউয়াসলি এক্সট্রা এটা লিডারশিপ কন্টিনিউ করেছি এবং একাডেমিক এডুকেশনের সঙ্গে সঙ্গে প্রফেশনাল এডুকেশনটা ফোকাস করেছি। সো এটা আলটিমেটলি শুরুতে যখন ক্যাম্পাসে ছিলাম তখন এতটা বেশি ইন্টারনেট ছিল না, এতটা বেশি ইনফরমেশনের ফ্লো ছিল না, বাট স্টিল আমি নেটওয়ার্কিং যেটা হচ্ছে যে সিনিয়র জুনিয়রদের যে রিলেশনটা, তো এটা আলটিমেটলি খুবই আমাকে হেল্প করেছে এবং এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু এই নেটওয়ার্কিংটাও ডেভেলপ হয় এবং আমরা এটাকে বলি যে আমার একটা ফ্রেন্ড এটা নাম দিয়েছে যে ডিজিটাল মামা চাচা, এটা খুবই ইফেক্টিভ। মেবি আমরা পরে এটাকে আরো ডিক ডাউন করতে পারবো। তো থ্যাংক ইউ। স্যার নামে একজন কমেন্ট করেছে, স্যার এমআইটি তে চান্স পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট? ওকে, ওয়েল এটা হচ্ছে যে আমি বলবো যে যদি বলে নাই যে আন্ডার গ্র্যাড না পোস্ট গ্র্যাড কোনটার জন্য কিংবা অন্য কোনো এডুকেশনের জন্য, কারণ আমাদের আসলে এমআইটি কিংবা এই ধরনের বড় বড় ইউনিভার্সিটি গুলোতে বিভিন্ন টাইপের এডুকেশন হয়। তো আমি ধরে নিচ্ছি যে আমি জেনারিক ভাবে যদি বলি যে আন্ডার গ্র্যাড অথবা পোস্ট গ্র্যাড অথবা পিএইচডির ক্ষেত্রে, তো প্রথম যে জিনিসটা দরকার হবে আমি বলবো যে ইংলিশ ক্যাপাবিলিটিটার ব্যাপারে। তো একটা হচ্ছে যে যেহেতু আমরা বাংলাদেশের মানুষরা নন ইংলিশ স্পিকিং কান্ট্রির মানুষ, তো সেই ক্ষেত্রে আমাদের আইএলস অথবা টোফেলের স্কোর লাগবে, সাথে হচ্ছে এরপরে হচ্ছে যদি আমি আন্ডার গ্রেডের জন্য চিন্তা করি সেটের স্কোর লাগবে এবং এটা সিগনিফিকেন্ট। অনেক সময় হয় কি এটা বলে দেয়, আমি এটা কিন্তু অনেক ভিডিও আছে স্যান্ডি কিংবা যারা হার্ভার্ডের গুরু বলে স্যান্ডিকে, স্যান্ডির কিন্তু নিজস্ব অনেকগুলো ভিডিও আছে যে সে কিন্তু বারবার বলেছে যে এখানে সিজিপি এর সঙ্গে মানে ওরা হচ্ছিল যে অ্যাডমিশনের ডিরেক্টর এবং অনেক সিনিয়র পজিশন ডিসিশন মেকার, তো তাদের ভিডিওতে তারা কিন্তু ক্লিয়ারলি বলে এবং আমি নিজেও যেহেতু ক্লোজ থেকে দেখার সুযোগ পেয়েছি, সো এখান থেকে আমি দেখেছি সিজিপি এর সঙ্গে যদি সিজিপি এটা অনেক সময় হয় কি কম্পারেটিভ, যে অনেক সময় অনেকের 3.5 থাকে, অনেক সময় অনেকের 3.4 থাকে। সো ওই জায়গাগুলোতে আমি আউট অফ 4 বলছি, তো ওই জায়গাগুলোতে যদি আমি স্যাটের স্কোরটা অনেক ভালো করি কিংবা জিআরইর স্কোরটা ভালো করি, তো এটা অনেক সিগনিফিকেন্ট হয়। তো জিআরইর স্কোর পোস্ট গ্রেডের জন্য, আন্ডার গ্রেডের জন্য স্যাট, তো এই দুটা স্কোরটাকে যদি আমরা মেকশিওর করতে পারি দেন আসবে সিজিপিএম, দেন আসবে যে আমার বিভিন্ন ডকুমেন্টেশন গুলো, এসওপি, মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার, এই জায়গাগুলোতে এই প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু সিগনিফিকেন্ট, এটা যে একটা আরেকটা হচ্ছে কম না, এবং এটা কিন্তু হার্ভার্ডের ওয়েবসাইটে অথবা এমআইটির ওয়েবসাইটে গেলেই আমরা দেখতে পারবো যে এটা কিন্তু তাদের কাছে লেখা আছে যদি 5টা ক্যাটাগরি থাকে প্রত্যেকটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো আমি যে জায়গাগুলোতে যদি আমার কোনো জায়গাতে গ্যাপ থাকে, যেমন আমার সিজিপিএ কম হইতে পারে, তো আমি যেটা করব আমি ওই জায়গাগুলোতে মোটিভেশন লেটার, রিকমেন্ডেশন লেটার আমার প্রফেসর লিখবে কিংবা আমার এমপ্লয়ার লিখবে, তো ওই জায়গাগুলোতে আমাদেরকে ফোকাস করতে হবে। লাস্ট বাট এটা লিস্ট না, যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির ব্যাপারে, কারণ আমি অনেকগুলো ইন্টারভিউর ব্যাপারে বলি, হয়তোবা এটা আমি অন্য কোনো এক সময় এটা নিয়ে অনেক ডিটেলে বলবো, যে আমি অনেকগুলো ইন্টারভিউর গল্প জানি যেখানে শুরুই করে তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। অনেক সময় মানে আমরা যেটা জানি যে নর্মালি ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে সে অ্যাবাউট ইউর সেলফ, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, তো অনেক সময় হয় কি যে এগুলো না কোশ্চেন করে সরাসরি বলে যে তোমার যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, লেটস আস নো হোয়াট অ্যাবাউট দ্যাট। তো এই ধরনের অনেক কোশ্চেন আছে যে কেউ হয়তো বা কম্পিটিশনে অ্যাটেন্ড করেছে, উইনার হইতে হবে নট নেসেসারি, বাট ওই জায়গাগুলোতে পার্টিসিপেট করেছে, অনেকগুলোতে তার এক্সপিরিয়েন্স আছে, এই জিনিসগুলো দেখতেছে এবং এটা ডিক ডাউন করতে চাই তারা। তো আমি বলবো যে 4-5টা যে সেক্টর নিয়ে আমি টাইপ নিয়ে কথা বললাম, প্রত্যেকটাতে ইকুয়ালি যদি কেউ ইম্পর্টেন্স দিয়ে প্রিপারেশন নেয় সাকসেস স্টোরি হবে, এরকম না যে সাকসেস স্টোরি হবে না। এবং অনেকেই মনে করে যে আমাদের সিগনিফিকেন্ট একটা টপ ইউনিভার্সিটি কিংবা টপ স্কুল কলেজে লেখাপড়া করলেই এটা সম্ভব, এরকম না, এটা কোনো ব্যাপারই না। আমার রেজাল্ট কি, দেন হচ্ছে যে বাকি যেগুলো বললাম এগুলো প্রত্যেকটা জিনিস হচ্ছে নিজের আইডেন্টিটি ক্রিয়েট করে, সো এই আইডেন্টিটিটা ইম্পর্টেন্ট। আমি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছি এটা কোনো ইম্পর্টেন্টই না, কারণ অনেক সময় দেখা যাবে যে অনেক প্রফেসর আছে যে তারা আসলে আমাদের দেশটাকে খুব বেশি চেনে না, জানেই না, সো তার কাছে নাম্বার 1 ইউনিভার্সিটি যেরকম, স্কুল কলেজ যেরকম, তার কাছে নর্মাল যেটা একেবারেই আমাদের রিমোট অঞ্চলে দেখা গেল যে পার্বত্য চট্টগ্রামের হইতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট ওখান থেকে যদি একজন নিজের আইডেন্টিটি বিল্ড করা মানুষ আসে এবং তারাই কিন্তু সাকসেসফুল হয় এবং এই জায়গাগুলোতে চলে যেতে পারে।
থ্যাংক জি ইউ। স্যার, থ্যাংক ইউ ফর ইউর অ্যান্সার স্যার। স্যার আরেকজন কোশ্চেন করেছে নাজমুস সাকিব নামে। স্যার, আমি এইচএসসি 21 ব্যাচের শিক্ষার্থী। আমার স্বপ্ন যুক্তরাষ্ট্র বা কানাডার উচ্চমানের কলেজগুলোতে পড়াশোনা করা। অ্যাপ্লাই করতে আমার কি কি কোয়ালিফিকেশন লাগবে? যুক্তরাষ্ট্রের আইএলস এর গুরুত্ব টফেল থেকে বেশি। আমার কানাডায় টফেল এর গুরুত্ব বেশি। কোন কোর্সটা করা লাগবে? স্যাট, এসিটি এরকম কি কি লাগবে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক কোন পয়েন্টগুলো লাগবে? কত তারিখের দিকে কোথায় অ্যাপ্লাই করতে হয়? আর সর্বোচ্চ কতটি ভার্সিটিতে একসাথে অ্যাপ্লাই করা যাবে? আচ্ছা, আমি একটা একটা শুরু করি। না, এটা আসলে মিথ। আইএলস এর কম্পেয়ারে টোফেল এখানে স্ল্যাশে থাকে, মানে অর আইএলস অর টোফেল। সো এই জায়গাতে যে কোনো একটা যদি আমি করি এবং সেখানে যদি আমি সিগনিফিকেন্ট স্কোর, সো এখানে সিগনিফিকেন্ট মিনস হচ্ছে যে ভালো স্কোর, যেটার একটা ব্যান্ড থাকে যে ব্যান্ডের মধ্যে যতটুকু ভালো স্কোর করা যায়। সো এখানে যে প্রত্যেকটা ইউনিভার্সিটি ইন্ডিভিজুয়ালি এখানে তারিখের সঙ্গে আমি বলবো যে ডেটটা আসলে এখানে নির্দিষ্ট একেবারে অমুক ডেট থেকে অমুক ডেট এরকম হয় না, এটা প্রত্যেক বছরই কম বেশি চেঞ্জ হয়। সো নর্মালি যেটা হয় যে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুরু হয়, এটা ডিসেম্বর পর্যন্ত চলে। আবার দেখা যাচ্ছে যে মার্চ এপ্রিলের দিকে হচ্ছে। সো এরকম আবার অনেকগুলো আছে যে তিনটে সেশন হয়, সো তিনটের জন্য বারবারই চলতে থাকে। যদি আমি এমআইটির কিছু স্কুলের কথা বলবো, স্লন স্কুল যেটা বিজনেস স্কুল, সেখানে কিন্তু আলটিমেটলি ডেট শুরু হয় হচ্ছে অক্টোবর থেকে শুরু হয়। মানে আগস্ট সেপ্টেম্বরে আমাকে প্রিপারেশন নিতে হবে, আমি অ্যাপ্লাই করতে হবে। সো অক্টোবর থেকে শুরু হচ্ছে, যে এদের ফার্স্ট সেশন শেষ হচ্ছে অক্টোবরে, সেকেন্ডটা শেষ হচ্ছে ডিসেম্বরে, আর একটা হচ্ছে ফেব্রুয়ারিতে। সো এরকম করে তিনটা সেশনে হচ্ছে। তো আমাকে ওটাকে প্রত্যেকটা ওয়েবসাইটকে, আমি যতগুলো ইউনিভার্সিটিকে পার্সু করতে চাচ্ছি, প্রত্যেকটার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাকে, কারণ ওখানে যাইতেই হবে, আমাকে আমাকে আমার ডকুমেন্ট গুলো সাবমিট করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো এই প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে করতে হবে। আর স্যাট এসিটির মধ্যে আমার মনে হয় যে স্যাটটাকে যদি, কারণ এটা ওয়াইডলি ইউজ হচ্ছে, বাট কানাডার আমি মনে হয় না যে খুব বেশি ইউনিভার্সিটিতে স্যাট রিকোয়ার্ড হিসেবে থাকে। এখানে আইএলস অথবা টোফেলটাকেই রাখে। ইউএস এর ক্ষেত্রে স্পেসিফিকলি স্যাট এটা ম্যান্ডেটরি সবগুলো ইউনিভার্সিটি। আমরা 2020-তে যাব না, কারণ হচ্ছিল যে এখানে করোনার কারণে, কোভিড সিচুয়েশন, অনেক কিছু ওয়েভার দেওয়া হয়েছিল। বাট এটা নেক্সট ইয়ারে হয়তো থাকবে না, কারণ আলটিমেটলি ভ্যাকসিনের অনেকগুলো পজিটিভ নিউজ আছে এখন। তো আমার কাছে মনে হয় যে আমরা যদি রিয়েলি প্রিপারেশন নিতে চাই, আমি আইএলস কে নিব, স্যাট কে নিব। সাথে হচ্ছে যে এসএসসি রেজাল্টকে ম্যাক্সিমাম ভালো করতে হবে, কারণ কিন্তু বড় বড় ইউনিভার্সিটিতে বলে দিবে যে 4.2 মিনিমাম, 4.5 মিনিমাম, এবং সেখানে কম্পিটিশন হবে। যেমন যদি আমি বলি টবে যে ইউনিভার্সিটি গুলো আছে, সেখানে কিন্তু সাকসেসের রেস 5%, 7%। মানে 100 জন ট্রাই করলে 7 জন ওখানে সাকসেস হবে। এবং এই 100 জন কারা? প্রত্যেকটা দেশেরই টপ স্টুডেন্টরা সেখানে ট্রাই করছে। সো এই জন্য আমাকে যেটা করতে হবে, যে আমার প্রত্যেকটা ক্ষেত্রে যেটা আজকে আমার হাতে আছে, মানে টুমরো যেটা আমি অ্যাচিভ করতে পারবো, সেটার জন্য আমাকে বেস্ট ইফোর্ট দিতে হবে। সো আবার আমি রিক্যাপ করছি যে আইএলস, স্যাট ইউএস এর জন্য, সাথে সিজিপিএ এটা কানাডার জন্য যাবে। এরপরে হচ্ছে যে আমি যে জায়গাগুলোতে আরেকটু যেগুলো আমি বলেছিলাম যে আগের পয়েন্টটাতে, মোটিভেশন লেটার, এসওপি, এসে, কারণ হচ্ছে যে এসে কোনো সময় ডিরেক্টলি চাই, অনেক সময় ইন্টারভিউর সময় চাই। এটা ইউনিভার্সিটি ভ্যারি করে। এমআইটি হার্ভার্ডের ক্ষেত্রে এসে লিখতে বলে হচ্ছিল ইন্টারভিউর আগে। মানে শর্ট লিস্টেড হলে তারা দুটো কোশ্চেন দিয়ে দেয় যে তুমি এই কোশ্চেনের উপর অ্যান্সার দাও। সেটা এমবিএ এর ক্ষেত্রে হইতে পারে, সেটা গ্রাজুয়েশন আন্ডার গ্রাডের জন্য হইতে পারে। সো এই জায়গাগুলোতে দিতে হবে। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আর কোর্স, নর্মালি যেটা হয় কি, অ্যানালাইটিক্যাল যদি কিছু কোর্স করা যায়, যেরকম ইকোনমিক্স হতে পারে, এটা আমার সাবজেক্টের ব্যাপার না, আমি জাস্ট একটা শর্ট কোর্স করবো, এটা কোর্সেরাতে গিয়ে কিংবা ইডিএক্স এ গিয়ে আমি ফ্রি কোর্স করব। তো আমি যেটা করব যে আমি ইকোনমিক্স এর উপরে, স্ট্যাটিস্টিক্স এর উপরে, বেসিক ম্যাথের উপরে, হ্যাঁ। তো যেটা হবে কি, এই জায়গাগুলোতে আমাকে অনেক বেশি হেল্প করবে। যেটা সাইডে আমার কোনো কারণে সিজিপিএ কম আছে, আমি যদি এগুলো কোর্স করে আসি এবং এই কোর্সে যদি আমি ইয়ে করে দেখাইতে পারি যে আমি এতগুলো কোর্স করেছি, এগুলো ভ্যালু অ্যাড করে, কারণ এগুলোর অপশন থাকে সেখানে। হ্যাঁ, এবং অনেক সময় অনেক ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে আসলে আমি যেহেতু ফিজিক্যালি তো ঢুকি নাই, মিনস আমি ওই জায়গাগুলোতে নিজে ভিজিট করি নাই, কিন্তু আমি যেগুলো ইউনিভার্সিটিতে ভিজিট করেছি, অনেকগুলো ইউনিভার্সিটিতে আমার এরকম এক্সপিরিয়েন্স আছে যে তারা বলে দিবে যে ইকোনমিক্সে তোমার কোনো কোর্স করা আছে কিনা, এটা এমবিএ এর ক্ষেত্রে কিংবা মাস্টার্স এর ক্ষেত্রে, কিংবা ম্যাথের কোর্স করা আছে কিনা, থাকলে এখানে স্কোর কত ছিল, কিংবা এখানে পার্সেন্টেজ কত ছিল। তো এই ধরনের, তো এই জন্য ইডিএক্স কোর্সে যদি আমরা করি, সেখানকার পার্সেন্টেজ, যে স্কোরটা আমি পেয়েছি সেটা যদি দেই, এগুলো ভ্যালু অ্যাড করবে।
আর আলটিমেটলি ইন্টারভিউ কিংবা অন্য প্রসেসের মাধ্যমে তারা এটাকে ক্লিয়ার করে নিবে যে আমার ইনফরমেশন গুলো কতটুকু অথেন্টিক। তো এই জায়গাগুলোতে আমরা এইভাবে একটু ডাইনামিক্যালি যদি আমরা এটা চিন্তা করি, সো এই জায়গাগুলোতে কাজ করা সম্ভব এবং এটা সাকসেস হওয়ার রেশিওটা অনেক বেশি হবে। জি থ্যাংক স্যার, ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইওর অ্যানসার। তাহলে আমরা আরেকটু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর দিকে যাই। স্যার, এখন আপনার বর্তমানে যে সিচুয়েশন, এর থেকে আপনি কি বলতে মানে আমাদেরকে কি বলতে পারবেন স্যার, কলেজ লাইফ আর স্কুল লাইফের মধ্যে যারা আমরা আছি তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এ কি কতটুকু যোগদান দেওয়া দরকার? আপনি একটু আগে বললেন যে প্রত্যেকটা দেশে যারা বাইরে যারা পড়তে ইচ্ছুক তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটা। তাদেরকে অনেকে প্রথমেই জিজ্ঞাসা করে ইন্টারভিউর ক্ষেত্রে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কত দূর, বা এই সম্পর্কে তার কাছে প্রশ্ন করে। স্যার, এখন আমাদের দেশে যারা শিক্ষার্থীরা আছে তাদের বিষয়, তাদের জন্য কি বলবেন? তারা পড়ালেখায় আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে কিভাবে ব্যালেন্স রাখবে, আর কোনটাতে বেশি ফোকাস করবে? না, অবশ্যই আমি ব্যালেন্সের পক্ষের মানুষ, সো আমি ব্যালেন্সের কথা বলবো। আর যতদূর পসিবল আমার মনে হয় যে একটু হলেও সময় বের করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে যোগদান করা উচিত। কারণ এটা হচ্ছে যে ফিউচার জবের ক্ষেত্রে যেরকম আমাদের ম্যাক্সিমাম আমার কোম্পানিতেও এবং অন্য কোম্পানিগুলোতেও তাই হয় যে আমরা ক্যাম্পাস রিক্রুট করি অনেক সময়। তো এখান থেকে হয় কি যে লিডারশিপ প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে রিক্রুট করা হয়। সো আলটিমেটলি যারা কিনা এই যে এই ধরনের প্রোগ্রাম অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে তাদেরকে রিক্রুট হওয়ার অনেক সম্ভাবনাটা বেশি। সেক্ষেত্রে অনেক সময় হয় যে আমার রেজাল্ট অনেক ভালো, বাট আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আমি কিন্তু ডিসঅ্যাডভান্টেজ পজিশনে পড়ে যাব। তো এই জন্য আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি সবাই, অনেকেরই লাগে না, তারা মনে করবে যে আমি সারা জীবন রিসার্চ করবো, সো দ্যাট ইজ ডিফারেন্ট। বাট এখনো কিন্তু রিসার্চের ক্ষেত্রেও যেটা হয় যে এমআইটির ফর্মুলা কিন্তু হচ্ছিল যে ইনোভেশন ইকুয়াল টু ইনভেনশন মাল্টিপ্লাই হচ্ছে কমার্শিয়ালাইজেশন। তো কমার্শিয়ালাইজেশন করতে গেলে আমাকে অবশ্যই মানুষকে জানতে হবে, মানে মানুষের কাছে যাইতে হবে। এটা হচ্ছিল যে ইনটু কোর্স, আগে কিন্তু প্লাস ছিল, এরপরে আমার মনে হয় যে লাস্ট দশকে মানে এই এরাতে এসে এসে কিন্তু তারা এটা মাল্টিপ্লাই করেছে। তার মানে হচ্ছে একটা যদি জিরো হয়ে যায় তাহলে কিন্তু ইনোভেশন ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে, যতই আমার বড় ইনভেনশন থাকুক, যত বড় আইডিয়া থাকুক না কেন। তো রিসার্চের ক্ষেত্রেও তাই হচ্ছে এখন। তাই এই জন্য আমার কাছে মনে হয় যে মানুষের সঙ্গে যদি আমরা কথা বলতে না পারি, আমার একটা বড় রিসার্চ আছে, এটা যদি আমি পাবলিক প্লেসে নিয়ে মানে পাবলিকের জিনিসটা বুঝাইতে না পারি, তো বোঝানোর উপায়টা কি? কমিউনিকেশন করা। হ্যাঁ, কমিউনিকেশন, আমি যে একটা জিনিস কমপ্লেক্স জিনিসকে যদি ইজি ভাবে মানুষের কাছে না বুঝাইতে পারি, তো তাহলে কিন্তু আমি সেখানে ফেল। তো এই যে এগুলো কিভাবে হয়? প্র্যাকটিসের মাধ্যমে। কারণ কমিউনিকেশন এই জায়গাগুলোতে কিন্তু আমাদের রিয়েলি কাজ করার জায়গা আছে। তো এই জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির এটা সময়, এবং যে সেক্টরে যাক না কেন, এটা রিগার্ডলেস আমি বলবো যে সেক্টর কিংবা ডোমেইন, এটা যেটাই পার্সু করতে থাকুক না কেন, তো এটা লাগবে, এটা হচ্ছে বেসিক। এবং আসলে ফুল একটা মানুষ হইতে গেলে ফুলফিলমেন্টের জন্য আমাদেরকে অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ফোকাস করা উচিত। এবং এখানে এর মানে এই না যে আমি যে সারাদিনই গিয়ে ওটাই করবো, এরকম না। আমাদেরকে ব্যালেন্স করতে হবে যে আমার যে সময়টাতে ক্লাস করার কথা ক্লাস করতে হবে, যে সময় আমার স্টাডির দরকার সেটা আমি করবো। সাথে হচ্ছে যে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে, যেটা আমাদের ক্ষেত্রে সময় ছিল বিশেষ করে যে আমাদের খেলার মাঠে গেলেই সে মানে লেখাপড়া থেকে দূরে চলে যাচ্ছে, তার রেজাল্ট খারাপ হবে, এরকম না। তো দেখা যাচ্ছে যে আমি সাথে সাথে এই জায়গাগুলোতে করবো, এবং যার যেখানে ইন্টারেস্ট, কারণ স্পোর্টস, যেরকম আমি স্পোর্টস পার্সন না, তো আমি কিন্তু আমার যে কোয়ালিটি গুলোতে অন্য জায়গাতে ইনভেস্ট করেছি। তো যার যেটা ভালো লাগে, আমার যেটা ভালো লাগা ছিল আমি সেই জায়গাতে ইনভেস্ট করেছি, এবং সেখান থেকে কিন্তু আমি আউটকাম পেয়েছি। তো যার যেটা ভালো লাগে তো সে সেখানে গিয়ে কিন্তু সময় দিবে। কারো গান গাইতে ভালো লাগবে, কারো দেখা যায় ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি করতে ভালো লাগবে, আমার গ্রুপের লোকজন। তো কারো আছে যে দেখা যাবে যে সে অন্য কোনো নাচ, যার যেটাতে কোয়ালিটি আছে, তো সেখানেই সে টাইমটা ইনভেস্ট করবে। সাথে হচ্ছে যে মানুষের সাথে রিচ করা, এই সময়টাতে কমিউনিকেশনটা ইম্পর্টেন্ট, সাথে নেটওয়ার্কিংটা। কারণ নেটওয়ার্কিংটা কিন্তু নেটওয়ার্কিং ছাড়া, এবং আমি বলি যে এই মুহূর্তে যদি আমরা হয়তো বা আন্ডার গ্র্যাড লেভেলে কিংবা গ্রাজুয়েশন করার পরে খুব বেসিক লেভেলে জবগুলো আমরা হয়তো বা নেটওয়ার্কিং ছাড়া পাইতে পারি, কিন্তু দেখা যাচ্ছে যে মিড এজ কেরিয়ার থেকে শুরু করে পরবর্তীতে টপ লেভেল পর্যন্ত যাইতে হইলে এটা নেটওয়ার্কিং ছাড়া হবে না। কারণ কোয়ালিটি হয়তো দেখা যাবে 3জন মানুষ ওখানে ফাইট দিচ্ছে, মানে লাস্ট কোয়ালিফাইড হচ্ছিল 3জন একটা পোস্টের জন্য, 3জনই হিউজলি কোয়ালিফাইড। তো তার মধ্যে তারই হয় যারা আলটিমেটলি ওই জায়গাতে নেটওয়ার্কিংটা ডেভেলপ করা আছে, কিংবা ওই যারা বোর্ডে যারা আছে তারা কোনো না কোনো ভাবে ওনার সাথে রিলেট করছে।
তো এই জন্য নেটওয়ার্কিং এর বিকল্প নাই। ইভেন এই মিড ক্যারিয়ারের পরে যেটা হয় যে অনেক সময় ইন্টারভিউর কলই আসবে না যদি আলটিমেটলি ওই দিক থেকে রেসপন্সটা না আসে। আর ওই দিক থেকে রেসপন্স আসার উপায়টা হচ্ছিল নেটওয়ার্কিং। আইদার আমার কোয়ালিটি অনেক বেশি ভালো আমার লিঙ্কডইন প্রোফাইল দেখে, কারণ ওখানে ফেসবুক দেখে আসবেন না। সো ফেসবুকে সেলিব্রিটি হইলে ভালো, কোনো সমস্যা নাই, বাট লিঙ্কডইনেও এটাকে সময় দিতে হবে। তো স্কুল কলেজে যারা আছে তাদেরকে বলবো যে এখনই লিঙ্কডইনটাতে ইম্পর্টেন্ট না দিয়ে যে আমি কাজগুলো করলাম, এরপর ইউনিভার্সিটি লাইফ থেকে আমার কাছে মনে হয় যে লিঙ্কডইনের সাথে যদি কানেক্ট হওয়া যায় তো বিভিন্ন ইউনিভার্সিটির ইনফরমেশন পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির খবরগুলো পাওয়া যাচ্ছে, কিংবা ওয়ার্ল্ড ইকোনমি কোথায় যাচ্ছে, কোথার দিকে যাচ্ছে, কোন টেকনোলজি গুলো শিফট হচ্ছে, কারণ এটা খুব র্যাপিডলি শিফট হয়। আমরা যদি মোবাইল টেকনোলজিকেই দেখি কিংবা আইটি টেকনোলজিকেই দেখি, যে আজ থেকে 20 বছরের আর আজকের যে ডিফারেন্সটা, এটা হিউজ। এবং এই 20 বছরে যে হয়েছে, নেক্সট 5 ইয়ার্সে তার চেয়ে বেশি ইমপ্রুভমেন্ট হবে। তো এই জন্য খুবই ডাইনামিক। এই জন্য আমাদেরকে আপডেট থাকার জন্য বিভিন্ন নিউজ কিংবা অথেন্টিক নিউজ, ফেসবুকে যেহেতু অনেক বেশি ফেক নিউজের সম্ভাবনা থাকে, এখান থেকে যদি আমরা লিঙ্কডইন কিংবা টুইটারে এই জায়গাগুলোর নিউজগুলো দেখি, এই জায়গাগুলো পাই, তো এটা বেটার হবে। জি স্যার, আমরা তাহলে আবার একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। হ্যাঁ, স্যার স্বচ্ছ কাস্ট নামক জিজ্ঞাসা করেছে, আসসালামু আলাইকুম স্যার, আমার ড্রিম আমি ইঞ্জিনিয়ার হব। আমার বাংলাদেশ থেকে ব্যাচেলর কমপ্লিট করে আমেরিকা, কানাডা বা সুইজারল্যান্ড এই 3টি দেশের কোনো একটি এমএসসি এন্ড পিএইচডি কমপ্লিট করতে চাই উইথ ফুল ফান্ড স্কলারশিপ। পড়ালেখার শেষে সেই দেশেই জব করতে চাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন শাহজালাল ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে কি স্কলারশিপ পাওয়া যায়? 2, ডিজাইনার জিআরআই স্কোর কেমন হওয়া লাগবে ও বিএসসি তে কত সিজিপিএ বেটার? দয়া করে উত্তর দিবেন স্যার। প্রথম ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই থ্যাংক ইউ। আমার মনে হয় যে এটা আসলে এন্ড টু এন্ড কোশ্চেনের অ্যান্সার, এটা হচ্ছিল পোস্ট গ্রেডের জন্য। তো আমার মনে হয় যে যারাই সেশনে আছে সবার জন্য এটা কাজে আসবে। তো প্রথম যে জিনিসটাকে আমাকে কনসিডার করতে হবে যে আমাকে জিআরই স্কোরটাকে ভালো করতে হবে। এখন এই ভালোর মধ্যে আসলে এখানে দেখা যাচ্ছে যে আমি যদি কাছাকাছি মানে ভালো ইউনিভার্সিটির জন্য আমি যদি মেক শিওর করতে চাই, সো 80% বেশি আমাকে স্কোর করতে হবে। সো এখানে একটা। আর একটা হচ্ছে যে আমি কোন ইউনিভার্সিটি থেকে আসছি এটা ব্যাপার না, এটা আমি মানে রিপিট করছি এখানে, কারণ আগের একটা কোশ্চেন অ্যান্সারে বলেছি আমি। সো এটা কোনো সমস্যাই না, যে ইউনিভার্সিটিতে পড়ি, আমি শাহজালালে পড়ি, আমি যশোর ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, অথবা যে কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করি না কেন, এটা কোনো সমস্যা না। আর সিজিপি এর ব্যাপারে আমি বলবো যে যদি 3.5টাকে রাখা যায়, সো এটা একটু বেটার আউট অফ 4, সো এটা বেটার। বাট এটা যদি কখনো মিস হয়ে যায়, আমি বিকল্প বলছি, মিস হয়ে গেলে জিআরই স্কোর ভালো করতে হবে, অন্য অন্য ডকুমেন্টেশন গুলো ভালো করতে হবে। তো এই জায়গাগুলোতে ইউএস এর ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ জিআরই। আর হচ্ছিল কানাডার ক্ষেত্রে দু একটা জায়গাতে জিআরই কনসিডার করে, অথবা থাকলে ভালো, বাট এটা হচ্ছে অন্য অন্য যে ডকুমেন্টেশন গুলো থাকবে সাথে রেজাল্ট যে থাকবে, এটার গুরুত্বটা বেশি। সুইজারল্যান্ডের ক্ষেত্রেও তাই। সুইজারল্যান্ডের ক্ষেত্রেও এবং কানাডা আমি বলবো যে দুই জায়গাতে আইএলটিএস এর স্কোরটাকে যদি অ্যারাউন্ড 7 রাখা যায় অথবা 7.5, সাথে হচ্ছে যে আমি আমার এই সিজিপিএ যদি 3.5 এর প্লাস রাখতে পারি, তো এই ক্ষেত্রে আমার অ্যাডমিশনের সম্ভাবনাটা অনেক বেশি। সাথে হচ্ছে যে যেহেতু ইঞ্জিনিয়ারিং, আমি বলবো যে কিছু অ্যানালাইটিক্যাল ট্রেনিং করার জন্য যে জিনিসগুলো আমাকে খুব বেশি হেল্প করবে ওই জায়গাগুলোতে। আর সাথে হচ্ছে যে আমি ফান্ডামেন্টাল আইটি কিংবা যেরকম হইতে পারে যে আমি একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোর রিলেটেড একটু বেসিক আইডিয়া নিয়ে যদি আমি অ্যাপ্লাই করি, তো কারণ হচ্ছে যে আমি যখন লিখবো মোটিভেশন লেটারে, যখন এই জিনিসগুলোকে আমি ইনভলভ করবো, তো এগুলো আমাকে অনেক বেশি ভ্যালু দিবে। এভাবে যদি আমরা প্রিপারেশন করি, এরপরে যে ডকুমেন্টেশন গুলো আছে এগুলো সবার জন্যই আসলে কমন, এটা মানে পার্টিকুলার দেশগুলো না। আমার মনে হয় যে হায়ার স্টাডির জন্য ম্যাক্সিমাম দেশে এই জিনিসটা লাগবে। একটা হচ্ছে যে এসওপি, সো আরেকটা হচ্ছে মোটিভেশন লেটার, দেন এসে এটা বলেছিলাম যেটা কখনো কোনো ইউনিভার্সিটি শুরুতেই লিখতে বলবে, অনেকে বলবে। সাথে হচ্ছে যে সিভি, সিভিটাও 1 পেজে বলতে পারে, কারণ 5 বছরের নিচে এক্সপিরিয়েন্স হলে নর্মালি ক্ষেত্রে 1 পেজ বলে, অনেক সময় 2 পেজ বলে। সো এর মধ্যে আমাকে পুরো ইনফরমেশন গুলো দিতে হবে, স্ট্রেংথ গুলোকে দিতে হবে। আমার একেবারেই ডেইলি নিউজের কোনো কিংবা খবরগুলো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যে স্পেসিফিক ওই সাবজেক্টের জন্য এখানে আমি যে
যেটা পার্সু করতে যাচ্ছি ওই রিলেটেড ইনফরমেশন গুলো দিতে হবে। আবার অনেক সময় কাভার লেটার দিতে হইতে পারে, তো কাভার লেটারের মধ্যে আমার এইগুলোকে সামারি করে আবার দেওয়া। তো এই ডকুমেন্টেশন। আরেকটা হচ্ছে এলওআর রিকমেন্ডেশন। এই জায়গাগুলোতে যদি আমি একটু ফোকাস করি এবং টিচারের সঙ্গে কথা বলে আমি কিভাবে চাচ্ছি সেভাবে সুন্দর করে আমার স্ট্রেন গুলোকে স্পেসিফিকলি, মানে এটা কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় যে আমি আমার জানা মতে 90% বেশি, মানে 90% বেশি হচ্ছিল যে খুব জেনারিক ইনফরমেশন থেকে, গুড লিডারশিপ, গুড কমিউনিকেশন স্কিল, নট রিয়েলি। কারণ এখানে এক্সাম্পল দিয়ে দিয়ে বললে বেটার, মানে প্রফেসর যখন এলওআরটা লিখবে যে এই জিনিসগুলোকে বলতে হবে, সিমিলার জিনিসগুলোকে আমার কিন্তু এসওপি তে এবং মোটিভেশন লেটার আমাকে দিতে হবে, যে আমার স্ট্রেংথ লেখার সময় যে স্পেসিফিকলি কিছু সিচুয়েশন বলতে হবে যে আমি এরকম পজিশনে গিয়ে আমার এই হয়েছে, তো এইগুলোকে আমাদেরকে বলতে হবে। এইভাবে যদি আমরা রিয়েলি একটা পজিশন নিয়ে একটু সময় নিয়ে 2-3 মাসের একটা প্যাকেজ সময় নিয়ে আমি বসে বসে ডকুমেন্টেশন গুলো কাজে লাগাই, তো তাহলে আলটিমেটলি, এবং এবার পরে হচ্ছে যে আমি যে টাইম গুলো নর্মালি ওই ফল, মানে আমাদের দেশের অটামের টাইমটাতে এই ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিশন গুলো শুরু হয়। তো ওই জায়গাগুলোতে যদি আমরা রিয়েলি পার্সু করার চেষ্টা করি তো এগুলো হবে। আর ইউএসএ তে ম্যাক্সিমাম অনেকগুলো ইউনিভার্সিটি আছে, ম্যাক্সিমাম বলবো না, অনেক ইউনিভার্সিটিতে আছে যেখানে কিনা গ্রাজুয়েশনের পরেই পিএইচডি তে ভর্তি হয়ে যায়। প্রথম 2 বছর ওরা কিংবা 1.5 বছর কনসিডার করে মাস্টার্স এর জন্য, এরপরে হচ্ছিল যে রিয়েল থিসিসে, অনেক সময় কোর্স থাকে, এরপরে হচ্ছিল যে রিয়েল থিসিসে চলে যায়। তো এইভাবেও আমরা পার্সু করতে পারি। তো এটা ডিপেন্ড অন আমার চয়েস এবং আমি কোন দিকে যেতে চাচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর স্যার স্যার। আবার কমেন্ট সেকশন থেকে মায়েশা খন্দকার নামে একজন কমেন্ট করেছে, ইজ ও লেভেলস এন্ড এ লেভেলস more helpful than lists for studying abroad like Harvard, Oxford, Cambridge, MIT? ইংলিশ মিডিয়ামে হইলে অনেক সময় কনসিডার করে, আমার মনে হয় যে যেহেতু তার স্টাডিটাই ইংলিশ মিডিয়ামে, সেক্ষেত্রে আইএলস এর আমার মনে হয় যে ভূমিকা নাই, বাট তারপরেও তাদের অপশন আছে। তো যেহেতু আমার মনে হয় ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করা, তো আমার মনে হয় যে সেক্ষেত্রে এটা ব্যাখ্যা দেওয়ার চেয়ে আমার কাছে মনে হয় যদি স্কোরটা থাকে এটা বেটার। আর একটা হচ্ছে হার্ভার্ডের ক্ষেত্রে তো সেট লাগবে, সেট, অক্সফোর্ডের ক্ষেত্রেও সেট লাগবে, এমআইটির ক্ষেত্রেও সেট লাগবে, সো ক্যামব্রিজেরটা আমার একটু দেখতে হবে, বাট আমি এই তিনটাটা স্পেসিফিকলি জানি যে একদম সেট লাগবে। সো আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রে সেটের স্কোরটা থাকা বেটার। এবং এটা হয় কি যে নট অনলি যে আমাকে অ্যাডমিশনের ক্ষেত্রে স্যাট স্কোর কিংবা জিআরইর স্কোর পোস্ট গ্রেডের সময়, এটা কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে নর্মালি যেটা হয় যে এরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই 100% স্কলারশিপ দিয়ে থাকে, বাট স্টিল তার এক্সট্রা ফান্ড পাওয়ার ক্ষেত্রে স্যাটের স্কোর অথবা জিআরইর স্কোর অনেক বড় ভূমিকা রাখে। কারণ আমরা সবাই জানি যে হার্ভার্ড কিংবা এমআইটি, অক্সফোর্ড এগুলো খুবই এক্সপেন্সিভ এডুকেশন। সো এই জন্য স্কলারশিপটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে স্কলারশিপের জন্য আলাদা করে প্রসেস করতে হয় না, করতে হইলেও যেটা অ্যাডমিশনের পরে কিংবা ওরা এটা গাইড করবে। মেইনলি হচ্ছে অ্যাডমিশন কমিটি এই স্কলারশিপ টিমের সঙ্গে কিংবা স্কলারশিপ যে ফান্ডিং এর ওই কমিটির সঙ্গে কানেক্ট করে দিবে, সো বেসড অন দ্য অ্যাপ্লিকেশন এবং অ্যাকসেপ্টেবিলিটি। তো এই জন্য আমি বলবো যে এই জায়গাগুলোতে যদি আমি জিআরই এবং সেটে রিলেভেন্ট, যেহেতু এটা সেটের জন্য আমি বলবো যে খুবই ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য। আমি জানি যে ও লেভেলে ওদের ইংলিশের স্ট্রেংথ অনেক ভালো, কিন্তু স্যাট শুধুমাত্র ইংলিশ না, ইজ নট অনলি অ্যাবাউট ইংলিশ, ইট ইস অ্যাবাউট অ্যানালাইটিক্যাল স্কিল বা কগনিটিভ টেস্ট। সো এই জায়গাগুলোতে ভালো করতে হবে। তো এই জায়গাগুলোতে যদি প্র্যাকটিস এবং প্র্যাকটিস এটার মাধ্যমে ইমপ্রুভ করা সম্ভব। তো এখানে যদি ভালো স্কোর করা সম্ভব পসিবল হয়, দেন এখানে অ্যাডমিশন হবে, সাথে 100% এবং অ্যাডিশনাল ফান্ডও পাওয়া যাইতে পারে যে লিভিং কিংবা অন্য জায়গাগুলোতে। সো আমি বলবো যে এই জায়গাতে ফোকাস করার জন্য। থ্যাংক ইউ ফর ইউর আনসার স্যার। স্যার আতিয়া হুমায়রা মিমি প্রশ্ন করেছে, ভাইয়া এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টের ফিউচারে এমআইটি তে অ্যাডমিশন পেতে কত প্রভাব ফেলে? সিগনিফিকেন্ট প্রভাব না থাকলেও প্রভাব ফেলে অবশ্যই, বাট আমার যদি মানে আমি বলছি যে যদি আমার 5 আউট অফ 5 থাকে, সো ডাজন্ট ম্যাটার। এসএসসি খুব বেশি ভূমিকা নেই, এইচএসসি ভূমিকা, কারণ লাস্ট এক্সাম, লাস্ট ডিগ্রিটা হচ্ছিল যে ইম্পর্টেন্ট। তো এই জন্য এইচএসসি রেজাল্টে যদি 5 আউট অফ 5 থাকে, সো দ্যাট ইজ কোয়াইট বেটার। কারণ ওই যে বললাম যে 7% কিংবা 5%, সো কম্পিটিশন। বাট স্টিল আমি এইবারে যেটা জানি, এইবারেরটা হচ্ছিল যে মিনিমাম রিকোয়ারমেন্ট তারা রেখেছিল হচ্ছিল 4.2 প্লাস।
সো এই জন্য এর এর বেশি থাকলেই তার মানে হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারছি। আরেকটা হচ্ছে যে যদি কোনো কারণে আমার 5 নাই, আমার কোনো কারণে 5 মিস হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আমি যেটা করব স্যাটের স্কোরের মাধ্যমে এটাকে আমি ফুলফিল করব। স্যাটের মাধ্যমে 100% আমি করতে পারি নাই, তো আমি প্রথম অ্যাটেম্পে যদি না হয় আমি সেকেন্ড অ্যাটেম্প নিব। এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস আমি করব, সেটার জন্য আমি 2-3টা ওই যে যেটা বলেছিলাম যে আমি ট্রেনিং করে রাখবো, হ্যাঁ, যেটা আমি এভিডেন্স হিসেবে দিব যে আমার মানে আমার অ্যাপ্লিকেশনকে অনেক বেশি ইমপ্রুভ করবে। কারণ আমি অনেকের জানি ইডিএক্স যে থেকে। হ্যাঁ, ইডিএক্স অথবা কোর্সেরা থেকে আমি ফ্রিতে বিশ্বাস করি। আমি এখানে যেহেতু স্টুডেন্ট, তাদের এক্সট্রা টাকা খরচের পক্ষে আমি না, কখনোই না। এবং আমি কখনো সুযোগ পাইলে সো আমি চেষ্টা করব যে যদি আমি কখনো এরকম কারো ওদের সঙ্গে ম্যানেজমেন্ট কমিটির সাথে কখনো কথা বলার সুযোগ যদি পাই, ডেফিনেটলি আমি এই পয়েন্টটাকে রাইজ করব যে এটাকে কিভাবে ফ্রি করা যায়। অ্যাটলিস্ট যেগুলো আমাদের মতো দেশ যাদের যারা অনেক মানুষ ফাইন্যান্সিয়ালি চ্যালেঞ্জের মধ্যে থাকে, সো এই মানুষগুলোকে কিভাবে আমি আজ পর্যন্ত আমি অনেকদিন ধরে খুঁজছি এটা, কিন্তু এরকম পাইনি। তো আমি ফ্রিতে আসলে করবো, জাস্ট কোর্স গুলো করে ওই ওটার যে নলেজটা যাতে আমি ইন্টারভিউর সময় এটা রিপ্রেজেন্ট করতে পারি, ওই টার্ম গুলো শিখবো, এগুলো যাতে আমি ইন্টারভিউর সময়, কারণ কি যখনই আমি আমার এসওপি তে অথবা আমি ইয়াতে সিভিতে লিখেছি, তো ওটা কিন্তু আমি যখন ট্রেনিংটা এটা কিন্তু তখন হবে কি রেলেভেন্স হয়ে যাবে যে তাকে কোশ্চেন করার জন্য আসলে বলা। এবং আমি যখন ওই যে প্রথম যে স্পিচটা আসবে যে আমি নিজের সম্পর্কে বলা, তখন কিন্তু আমি এটা বলে দিব যে আমি ইডিএক্স কিংবা কোর্সেরা থেকে এই কোর্সটা করেছি। তো তখন কিন্তু ওরা ফলো আপ হিসেবে অনেক সময় কোশ্চেন করবে জাজ করার জন্য। আলটিমেটলি ওই জিনিসগুলো আমাকে অনেক বেশি হেল্প করবে, যে আমার হয়তো বা দেখা যাবে যে সিগনিফিকেন্টলি রেজাল্টের একটু ইম্প্যাক্ট আছে নেগেটিভের ক্ষেত্রে বলছে, যাদের পজিটিভ তাদের তো চিন্তা করারই ব্যাপার নেই, বাট স্টিল তারাও কিন্তু এটা নিয়ে রাখতে পারে, কারণ এগুলো মানে সবসময় ভালো, এটা অ্যাডিশনাল ভ্যালু দিবে। সো আমি এইভাবে যদি প্রিপারেশন নেই, ডেফিনেটলি এটা সম্ভব। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল অ্যান্সার। থেকে আবার দেখা যায় আচ্ছা, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাই। ভাইয়া ভাইয়া আপনি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন 2019-এ। আপনার লাইফের কোন স্টেজে গিয়ে আপনি মনে করেন যে আপনার বাহির থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা দরকার অথবা উচিত? এটা আসলে সবসময় আমার একটু প্যাশন, ভালো ইউনিভার্সিটিতে, যেহেতু ইভেন আমি বাংলাদেশের টপ ইউনিভার্সিটিতে লেখাপড়া করার সুযোগ পাই নাই। সো যেটা হচ্ছে যে টপ মিনস আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিলাম, বাট আমি বুয়েটে যেহেতু করার সুযোগ পাই নাই। সো এটা সবসময় একটা ছিল যে এরকম যদি কখনো বাইরে যাই, সো বাইরে গিয়ে কখনো বিশেষ করে ইউএস এর ব্যাপারে ফ্যাসিনেশন সবসময় ছিল। সো যদি এখান থেকে বড় ইউনিভার্সিটি গুলো থেকে একটু স্টাডি করতে পারি যে ওরা কিভাবে ওনাদের প্রফেসররা কিভাবে থিঙ্ক করে, কিংবা ওদের যারা ফেলো কোহোর্ট হয় মানে ক্লাসমেট যারা হয়, সো তারা কিভাবে থিঙ্ক করে, তো এই জায়গাগুলোতে অনেক সময় সবসময় ইচ্ছা ছিল। বাট আমি 2002 শেষে পাশ করেছি, তো ওই সময়টাতে খুবই টাফ ছিল। সিগনিফিকেন্ট এক্সাম্পল স্যার আসলে খুব বেশি এক্সাম্পল নাই ওই সময়টাতে ইউএসএ তে হায়ার স্টাডি খুবই কম। সো তো ওই জায়গাগুলো তো অনেক টাফ ছিল, আর আমি যেহেতু খুবই গর্জিয়াস স্টুডেন্ট কখনোই ছিলাম না, সো এটা আমার জন্য কখনোই পসিবল না। তো এরপরে হচ্ছে যে আমি কন্টিনিউয়াসলি, বাট আমি কিন্তু ডে ওয়ান থেকে পাশ করার পর থেকেই কন্টিনিউয়াসলি প্রফেশনাল যে সার্টিফিকেশন গুলো আছে এগুলোর সঙ্গে কানেক্টেড ছিলাম, কারণ আমি একের পর এক রেজাল্ট পাচ্ছিলাম, তো আমি একের পর একটা করে যাচ্ছিলাম। আলটিমেটলি হয় কি যে সাকসেস আর একটা সাকসেসকে পুশ করে সব সময়। তো যেহেতু আমি প্রথমে পাঁচ জানতাম না, যেরকম আমার ইউনিভার্সিটি লাইফেও আমি একেবারেই অনেক ভালো সিজিপি আমার আছে এরকম না, মিডিল ক্যাটাগরি সিজিপি আছে, কিন্তু আমার স্পেসিফিক যেখানে যেটা ইচ্ছা আছে, যেরকম আমার থিসিস এ প্লাস ছিল, আন্ডারগ্রেড থিসিস এ প্লাস ছিল, অনেক এরকম ধরনের জায়গাগুলোতে আমার যেটা ইন্টারেস্ট জায়গাতে সেখানে আমার স্কোর বেশি ছিল। তো ওখান থেকেই যখন আমি বাইরে আসলাম তখন দেখলাম যে আমি একটা কোর্স করলে আমাকে অনেক বেশি ভ্যালু দিচ্ছে, মানে আমার জবের ক্ষেত্রে, আমার স্যালারির ক্ষেত্রে, বেনিফিট, তো এগুলো আমাকে অনেক সময় হেল্প করলো। এরপরে সিগনিফিকেন্টলি যখন আমি ইউরোপে আসলাম, তো তখন দেখা যাচ্ছে যে তাদের টিমগুলোকে লিড করার জন্য, তাদের বড় বড় টিমগুলোকে লিড করে যাচ্ছি। তো আমার কাছে তখন মনে হচ্ছিল যে আমার প্রফেশনাল নলেজ অনেক ভালো আছে, বাট স্টিল দেয়ার ইজ এ রুম টু ইমপ্রুভমেন্ট।
তো ওই রুমটা হচ্ছিল যে আমার বিজনেস আরো বেশি জানতে হবে, ইমার্জিং বিজনেস সম্পর্কে রিয়েলি রিসার্চ রিলেটেড ইনফরমেশন লাগবে, যেটা আমরা করি না। আমরা হচ্ছে যে বিজনেস রিলেটেড ইনফরমেশন আছে, টেকনোলজিক্যাল যে ইনফরমেশনটা আছে সেটাকে নিয়েই আমরা কনভার্ট করে কমার্শিয়ালাইজ করছি, বিজনেস করছি, আমরা সলিউশন দিচ্ছি, সার্ভিস দিচ্ছি, বাট ইজ নট সাফিসিয়েন্ট। তো আমার কাছে মনে হইলো যে এটা অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হইলো যে আমি একটু বোধহয় আর একটু করা যায় কিনা। তো তখনই চেষ্টা করলাম। তো প্রথম স্টেজে আমি প্রথম যেটা করলাম যে অনেকদিন কোর্সেরাতে, এটা 2012, হ্যাঁ 12-13 এই সময়টাতে কোর্সেরাতে কিছু কোর্স করলাম। তো করে মনে হচ্ছিল যে আলটিমেটলি টিচারদেরকে দেখছি কিন্তু তাদেরকে রিচ করার মতো আসলে হচ্ছে না। তো আরেকটু গ্যাপ। তো তারপরে হচ্ছে যে তখন আমি অনেক খুঁজতে খুঁজতে 2015-এ গিয়ে আমি হার্ভার্ড বিজনেস স্কুলের অনলাইন একটা প্ল্যাটফর্ম আছে, HBSO বলে, তখন HBX বলতো, এখন বলে হার্ভার্ড বিজনেস স্কুল অনলাইন। চারটা যে হার্ভার্ড বিজনেস স্কুলের চারটা প্ল্যাটফর্মে এটা একটা প্ল্যাটফর্ম, এটা একটা, MBA একটা, PhD একটা, আর এক্সিকিউটিভ এডুকেশন, এই চারটা প্ল্যাটফর্ম, আর কোনো প্ল্যাটফর্ম নাই। বাকি যেটা যারাই বলুক না কেন, কারণ আমাদের দেশে এগুলো অনেক বেশি মিস ইনফরমেশন অথবা ডিস ইনফরমেশন স্প্রেড আউট হয়েছে, অনেকেই করেছে। বাট এটা হার্ভার্ডের জন্য চারটা বিজনেস স্কুলে চারটাই পিলার আছে। তো আমি একটা পিলারে পাইলাম। তো পাওয়ার পরে আলটিমেটলি তখন হচ্ছিল যে টিচারদেরকে, ওটাও ভিডিও কোর্স, বাট স্টিল ওখানে টিচারদেরকে রিচ করার মতো পরিস্থিতি আছে, কারণ ওখানে কোহোর্টদের গ্রুপ আছে, সেখানে অ্যাডমিন আছে, কোনো কোশ্চেন করলে টিচার অ্যান্সার দেয়। তো ওখান থেকে মনে হইলো যে ঠিক আছে, তাহলে বোধহয় আমার আর একটু, তারপরে ওদের সাথে টিচারদের মাধ্যমে যখন কন্ট্যাক্ট হইলো, এরপর আমরা কয়েকটা প্রোগ্রাম সেখানে আমি হার্ভার্ডে গিয়ে অ্যাটেন্ড করলাম। সো এরপরে হচ্ছে যে তখন আমি ডিটেলে পাইলাম যে আমি এইভাবে প্রসেস করলে আমি মিড ক্যারিয়ারের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলোতে আমি যাইতে পারবো। তো সেখান থেকে আমার জেনারেল ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সো ওই প্রোগ্রামটাতে এক্সিকিউটিভ MBA, সো ওই জায়গাগুলোতে আমি তখন ট্রাই করা শুরু করলাম। তো একটার পর একটা তখন আমি ফাইনালি আমি পাথ পাইলাম। তো ওখান থেকে আমার যাওয়াটা, তো আমার কাছে মনে হয় যে ওখানে যাওয়ার আরেকটা বড় কারণ ছিল যেটা হচ্ছে যে আলটিমেটলি নেটওয়ার্কিং, যেটা বলেছি যে হিউজ নেটওয়ার্কিং। এবং রিসেন্টলি আমার মনে হয় 2 মাস আগে আমি USA তে একটা বড় পজিশনে অফারও পাইছি, এবং সেটা কিনা আমার ওই হার্ভার্ড নেটওয়ার্ক থেকেই আসছে। কারণ হচ্ছে যে আমার কিছু ক্লাসমেটরা, তাদের সাথে আমি কথা হয়েছে, দেখা হয়েছে, তো পরবর্তীতে তারা বলেছে যে ঠিক আছে, তুমি যেহেতু এই সাইটটা লিড করো তোমার অর্গানাইজেশনে, হোয়াই নট ইউ ফর আস এন্ড সাপোর্ট আস। সো এরকম করে আলটিমেটলি অনেকগুলো প্রসিডিওর কমপ্লিট হয়েছে। তো ওইভাবেই আসলে করা, এবং আমার কাছে মনে হয় যে এটা যে কেউ এইভাবে কিন্তু প্রসেস করে, সো এটা ইনিশিয়ালি যদি নাও করতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, যে আমি একেবারেই আন্ডারগ্রেড করেই পোস্ট গ্রেড করার জন্য কিংবা এই ধরনের করার জন্য যাইতে পারছি এরকম না। কারণ একটা হচ্ছে যে ট্রাই করি নাই এরকমও, মানে ট্রাই করেছি এরকমও না, যে কারণ হচ্ছে আমার জবের জন্য আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড ছিলাম, কারণ এখানেও ডেভেলপমেন্টের অনেক জায়গা আছে। কারণ আমি প্রত্যেকটা ধাপ পার হয়ে আজকে যে পজিশনটাতে আছি, এটা এতগুলো পজিশন পার হয়ে আমি আসছি। এবং আমাদের ফাংশনাল রোলের সঙ্গে সঙ্গে অ্যাসাইনমেন্ট রোলও আলাদা থাকে, যে একটা অ্যাসাইনমেন্ট পাইলে সেটার আবার রোল ডিফাইন করা হয়। তো পুরা নিউ জবের মতো হয় সেই জিনিসটা, যেমন এটা ইন্টারভিউ হয়, এটা প্রসেস হয়, তারপরে হচ্ছিল যে হায়ারার্কি নির্ধারণ করা হয়। তো ওই জায়গাগুলোতে আমি অনেক ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অনেক টপ পজিশন এবং মাল্টি বিলিয়নের অনেক বড় বড় প্রজেক্ট এবং অনেক ডাইভার্স টিম লিড করার সুযোগ পেয়েছি। সো এই জন্য আমি কখনোই মনে করি নাই যে বাংলাদেশের এডুকেশন, প্রফেশনাল এডুকেশন, সাথে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এই তিনটা জিনিসই সবসময় আমাকে ব্যাক করেছে। এরপরে এগুলো হচ্ছে অ্যাডিশনাল ফ্লেভার যেগুলো করছি এখন, এবং ইন ফিউচার ইনশাল্লাহ হয়তো করবো আরো বেশি। সো ওগুলো হচ্ছিল যে আলটিমেটলি, তো এটা কিন্তু এই জিনিসটাকে ম্যাপ করে, কারণ আমার দীর্ঘদিন এটা নিয়ে কাজ করে করে আলটিমেটলি এটা শেখা। সো ওই জায়গাগুলো থেকেই এটা কিন্তু যে কেউ ম্যাপ করে ইজিলি, হয়তো আজকে আমার 15 বছর লেগেছে ওটা শুরু করতে, অনেকে কিন্তু দেখা যাচ্ছে যে 2 বছর করেই করতে পারবে। এরকম লিমিটেড না যে জায়গাগুলো। তো এই জন্যই আমার আসলে পাবলিক প্লেসে আসা এবং মানুষের সাথে এগুলো শেয়ার করা, যে আমি যে জিনিসগুলো আসলে 15 বছর ধরে শিখেছি, সেটা কিন্তু কেউ 2 বছরেই শিখতে পারে, কিন্তু 1 বছরে ইভেন শিখতে পারে, যে শিখে সেই হিসেবে কিন্তু কাজ করতে পারে। থ্যাংক ইউ ফর ইউর অ্যানসার স্যার। স্যার আবার কর্মের মধ্যে দিকে ফিরে যাই।
স্যার জাহেদা পারভিন নামে একজন কমেন্ট করেছে, ইফ আই রিসার্চ ইন ম্যাথ এট মাই স্কুল লেভেল, ইজ ইট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি? শুড আই সাবমিট হোয়াট রিসার্চ পেপার টু অ্যাপ্লাই অ্যাজ অ্যান আন্ডারগ্রেড অ্যাট MIT? ইয়েস, অবশ্যই এটাকে কনসিডার করা যাবে। যে রিসার্চ করেছে ম্যাথের উপরে, অবশ্যই। সো কারণ হচ্ছে যে এই জিনিসগুলো যেহেতু এটা পাঠ্য বইয়ের বাইরে, এক্সট্রা কারিকুলার, এক্সট্রা বলাই হচ্ছে তো এই জন্যই যে আলটিমেটলি যেটা আমার জন্য ডিজাইন করা হয়েছে যে এডুকেশনটা, সেই এডুকেশনের বাইরে গিয়ে যে আমি কাজগুলো করছি, সো ডেফিনেটলি এই রিসার্চটা তো আন্ডার গ্রেড লেভেলে কিংবা এইচএসসি কিংবা OA লেভেলে তো এটা করার কথা না। তো যেহেতু এটা করা হয়েছে, এটা অবশ্যই কনসিডার করা হবে। বাট এটাকে একটু জাস্ট আমাকে লেখার মাধ্যমে আমি যখন রিপ্রেজেন্ট করবো, রিপ্রেজেন্টেশনটা যেন ওইভাবে থাকে যে আমার যে একাডেমিক যে এডুকেশন ছিল এটার সাথে অ্যাডিশনালি আমি এটা রিসার্চ করেছি। তো এটা এটা ওই হিসেবে আমি একটা সাবমিট করতে পারি, এবং অ্যাডিশনাল পেপার দেওয়ার জন্য কিন্তু ওদের অপশন থাকে যে আমি অ্যাডিশনালি কিছু ইনফরমেশন আমি আমার প্রফেসরদের সাথে শেয়ার করতে চাচ্ছি কিনা। সো আমি কিন্তু এগুলো শেয়ার করতে পারবো। অথবা আমি যেটা করব, কাভার লেটার অথবা মোটিভেশনাল লেটারে আমি গুগল ডকে আপ করে আমি ওই লিঙ্কটা মানে পারমিশন সহ আমি ওখানে কিংবা ওপেন করে আমি ওখানে দিয়ে দিতে পারবো। কিংবা একটা ইউটিউবের ভিডিও বানায় যে আমি কি কি করেছি, অথবা 10 মিনিটের একটা ভিডিও বানায় আমি ওই লিঙ্কটা আমার মোটিভেশন লেটারে অথবা সিভির নিচে কিন্তু আমি দিয়ে দিতে পারবো। কারণ হচ্ছে যে সিভিতে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির একটা পার্ট থাকে লাস্টে, সো ওই জায়গাগুলোতে কিন্তু আমি এটা অ্যাড করতে পারবো। ডিপেন্ড করবে যে কোন সাবজেক্টে, অনেক সময় যদি না থাকে তো সেই ক্ষেত্রে আমি মোটিভেশন লেটারে কিংবা SOP তে আমি এটা অ্যাড করে দিতে বলবো। কারণ লিঙ্ক দিলে হচ্ছিল যে ভিডিওটা পুরো দিতে হলো না, টিচারের পছন্দ হলে সেটার উপরে দেখে নিল। আর যদি অপশন থাকে যে রিসার্চ পেপার আলাদাভাবে দেওয়ার জন্য, তখন আমি এটা রিসার্চ পেপার হিসেবে আমি দিয়ে দেবো, এবং এটা পসিবল এবং এটা খুবই ইফেক্টিভ হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইউর অ্যান্সার। স্যার আরেকজন কমেন্ট করেছে, সাহিল সাদাফ। স্যার সার্টিফিকেট ভ্যালিডেশন কি করা হয়? অ্যাজ কোয়ারেন্টাইনে মোস্ট অ্যাক্টিভিটিজে ডিজিটাল সার্টিফিকেটের অনেক সময় সেটা হারিয়ে যায়, তাহলে কি ক্লেম ভ্যালিড হবে? সার্টিফিকেট প্রথমত হচ্ছে যে সার্টিফিকেট থাকাটা মানে একেবারে সিগনিফিকেন্ট ডিগ্রি না হয়ে থাকে, যেমন গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এগুলো না হইলে আমার কাছে মনে হয় না যে সার্টিফিকেটের খুব বেশি ভ্যালু আছে, সাবমিট করার দরকারই নেই। আর হচ্ছে যে অবশ্যই ভ্যালিড, যেহেতু আমি কোর্সটা করেছি, আমার নলেজ আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেগুলো আমি ফ্রি করলাম, অনেক সময় হয় কি যে ফ্রি সার্টিফিকেট, ফ্রি কোর্স করলে সার্টিফিকেট দিবে না, তো এটা নিয়ে অনেকেই কনসার্ন। এটা কোনো ব্যাপারই না। কারণ হচ্ছে যে একজন টিচার কিংবা একজন এক্সপার্ট, সে জানে যে কোন জায়গাতে কোশ্চেন করলে কতটুকু আউটপুট পাওয়া যাবে, আর আউটপুটের ভিত্তিতে বোঝা যাবে যে আমি আসলেই কোর্সটা করেছি কিনা, আসলে আমার নলেজ আছে কিনা। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তো এই জন্য যদি কখনো হারায় যায় সমস্যা নাই, এটা ক্লেম করা যাবে। মানে ক্লেম করা যাবে মানে আমি আমার সিভিতে অ্যাড করবো, এটা হারায় গেছে দেখে আমি সিভিতে লিখবো না, এরকম কোনো কারণ নাই। এবং তারা আসলে খুব বেশি আমার আমার জানা নাই যে এখানে কখনোই না জবের ক্ষেত্রে নাকি কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে কেউ কখনো সার্টিফিকেট দেখতে চাইছে, আচ্ছা তুমি এই কোর্স করছো, তুমি এই সার্টিফিকেটটা আমাকে দেখাও। এটা নর্মাল স্ট্যান্ডার্ড না। যদি কেউ চেয়ে থাকে সেটা তার পার্সোনাল ব্যাপার, এবং এটা স্ট্যান্ডার্ডের বাইরে। তো এই জন্য যেটা দরকার আমাকে সার্টিফিকেট না, নলেজ। আমাকে নলেজটাকে রিপ্রেজেন্ট করতে হবে, এমন ভাবে আমি নিজেকে রিপ্রেজেন্ট করব সেখানে যাতে এই জিনিসগুলো আমার ভিতরে আছে। যেমন আমি এক্সাম্পল বলো, এই সময়টা আমি একটা অটোমেশনের উপরে কিংবা আমি ডেটা সায়েন্সের উপরে একটা কোর্স করেছি, খুবই সিগনিফিকেন্ট কোর্স, কিন্তু আমি লিখেছি যে আমি ডেটা সায়েন্সে জানি। তো এখন দেখা গেল যে কোশ্চেনের সময় হয়তো বা তারা বলবে যে ডেটা ড্রিভেন ডিসিশন নিয়েছো তুমি, একটা এক্সপ্লেইন করো যে কিভাবে করেছো, কোন কোন স্টেপে গিয়ে কাজ করেছো। তো এটা যদি সার্টিফিকেট থাকে, আমি তো শুধু দেখাইলে হবে না যে আমি সার্টিফিকেট পাইছি, সো আমার এই স্টোরি বলার দরকার নাই। নো, সার্টিফিকেট তারা চাবে না, আমাকে স্টোরিটা বলতে হবে যে আমি ডেটা ড্রিভেন ডিসিশনটা এইভাবে নিয়েছি, আমি ডেটা নিয়েছি, আমি অ্যানালাইজ করেছি, এরপর প্রসেস করেছি, দেন একটা আউটকাম আসছে। হ্যাঁ, এর মধ্যে টুলগুলো আমি বলে দিলাম, এই টুল ইউজ করেছি আমি, এটা এক্সেল হইতে পারে, এটা পাইথন হইতে পারে, এটা আর হইতে পারে, এটা জাভা হইতে পারে, ডাজন্ট ম্যাটার। আমি কিভাবে করেছি, সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, মানে আমি কিভাবে একটা প্রবলেম সলভ করলাম। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই জন্য যখনই এই জিনিসটা দেখবে, সো তাদের জন্য এটা আইডেন্টিফাই করা খুব ইজি হবে এবং রিকগনাইজ করা খুব ইজি হবে যে কোন কোন সার্টিফিকেটের আসলে কতটুকু আমি নিজে অ্যাডপ্ট করতে পেরেছি। তো এটা ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার।
তশফিক মাহমুদ জামি নামে একজন কমেন্ট করেছে, ভাইয়া মেইনলি হোয়াট শুড আই ফোকাস টু গেট চান্সেস স্টাডি ইন MIT and I also want to work in Microsoft as well, which has been my dream for many years. এমআইটির জন্য আসলে আমি বলেছি এটা আন্ডার গ্র্যাড না পোস্ট গ্র্যাডের জন্য। সো আমি বলবো যে প্রথমেই যে লেখাপড়া যে বেসিক যে লেখাপড়াটা আছে এটার সাথে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে ফোকাস করা। এরপরে হচ্ছে যে সেটের প্রিপারেশন, যদি আন্ডার গ্র্যাড হয়ে থাকে পোস্ট গ্র্যাডের জন্য হলো জিআরই, আর এমবিএ এর জন্য হলো জিম্যাট। সো এই তিনটের মধ্যে আমি পিক করবো আমার পজিশন ভাবে। এটা করে আমি বাকি যে ডকুমেন্টেশনের কথা অনেকবার রিপিট করলাম আজকের এই সেশনে, সো এই জায়গাগুলোতে আমরা ফোকাস করব। সাথে হচ্ছে যে আমি যদি কিছু অ্যাডিশনাল ট্রেনিং এটাও করছি, এইগুলো আমরা একটু করবো, কিংবা কিছু সার্টিফিকেশন করা যায়, যেহেতু স্পেসিফিকলি মাইক্রোসফটের কথা বলা হয়েছে। সো মাইক্রোসফটের যে অ্যাজার ক্লাউড আছে এখন, এবং তারা এই ক্লাউডের মাধ্যমে অটোমেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো নিয়ে কাজ করছে। তো এগুলোর উপরে যদি আমি ছোটখাটো দু একটা সার্টিফিকেশন করতে পারি, তো এটার ক্ষেত্রে হচ্ছে যে ছোটখাটো আমি বলবো না, জবের ক্ষেত্রে সেই সার্টিফিকেশনটা দরকার হবে। তো আমি যদি এই সার্টিফিকেশন গুলো করে ফেলি ওভার দ্য টাইম, যেহেতু এটা মেনি ইয়ারের ড্রিম, তো এরপরে আমি কিন্তু ট্রাই করলে আমার তখন প্রসেস গুলো হবে। এবং মাইক্রোসফট কিংবা অ্যামাজনের জন্য কিন্তু সিরিজ অফ ইউটিউবের ইন্টারভিউ কিভাবে দিতে হবে, কিভাবে প্রসেস করতে হবে, এটার জন্য কিন্তু আছে। এটা সিগনিফিকেন্ট না, তাদের লিডারশিপ পলিসি জানতে হবে, তাদের ওয়ার্ক এনভায়রনমেন্ট কেমন, বিহেভিয়ারাল কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, অ্যানালিটিক্যাল কোশ্চেনের অ্যান্সার গুলো দিতে হবে। তো এইভাবে যদি আমি নিজেকে রেডি করি, এবং এটা ওভার দ্য টাইম হবে, এটা কিন্তু আজকে বসে আজকে আমি শেষ করবো এরকম না। তো প্রথমত আমি এমআইটি কে যদি ফোকাস করি, তো ওখানে করলাম। এরপরে যদি আলটিমেটলি এমআইটি তে চান্স পেলে, আমার মনে হয় না যে মাইক্রোসফট চাকরি জব পাওয়াটা খুব বেশি চ্যালেঞ্জ হবে, কারণ ওরাই হেল্প করবে। তাদের জব পাওয়ার ক্ষেত্রে কমিটি থাকে, সো সিগনিফিকেন্টলি। আরেকটা হচ্ছে যে আমি যদি সরাসরি চিন্তা করি, তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে মাইক্রোসফটের বিভিন্ন ট্রেনিং গুলো আমি করব, সাথে আমি সার্টিফিকেশন গুলো করব। এখানে সার্টিফাইড হওয়া দরকার জবের ক্ষেত্রে। তো এটা করব, এবং সাথে হচ্ছে যে আমি ইফেক্টিভ সিভি কিভাবে করে, কিভাবে ইন্টারভিউ ইন্টারাকশন করে, এগুলোর উপর সিরিজ অফ ভিডিও আছে, সো ওগুলো দিতে পারবো। এবং বিহেভিয়ারাল এর ক্ষেত্রে আমারও একটা ছোট ভিডিও আছে, স্টার মেথড এবং সিবিএফ মেথড, এই মেথড গুলোকে ফলো করতে হবে, কারণ এটা যে কোনো বড় কোম্পানি গুলোতে এই মুহূর্তে এটা খুব ইম্পর্টেন্ট। এইভাবে যদি আমি প্রিপারেশন নেই, জব এবং হায়ার স্টাডি দুটোই আমার মনে হয় যে সম্ভব, একটার পর একটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দেন তাহলে আমরা পরবর্তী কোশ্চেনের দিকে আবার ফিরে যাই। স্যার, বর্তমানে আমরা এখন যারা ইউ স্টেজে আছি, যারা বাহিরের দেশে গ্রাজুয়েশন কমপ্লিট করতে ইচ্ছুক, তাদের কোন স্টেজ থেকে প্রিপারেশন নেওয়া উচিত? আমার মনে হয় যে আজকে থেকেই, মানে আমি টুমরোতে বিশ্বাস করি না, টুমরো থেকে আমি শুরু করবো এটা বিশ্বাস, টুমরো অবশ্যই বিশ্বাস করি, কিন্তু টুমরো থেকে মানে আগামীকাল থেকে শুরু করব এটা আমি পার্সোনালি বিশ্বাস করি না, কারণ এটা হয় না, টুমরো আমাদের লাইফে আর আসে না কখনো। তো এই জন্য আমি যেটা বলবো যে যেদিনে আমি প্ল্যান করব সেদিন থেকে একটু করি, 10 মিনিটের জন্য, 20 মিনিটের জন্য আমি প্রিপারেশন আজকে থেকে শুরু। আর প্রিপারেশনের শুরুতে হচ্ছে প্ল্যানিং করাটা খুব জরুরি দরকার। গোল সেটিংস এন্ড প্ল্যানিং এই জায়গাতে আমাদের করতে হবে, যে আমাকে স্পেসিফিক হইতে হবে যে আমি জবের জন্য, আমি হায়ার স্টাডির জন্য আমি সেইভাবে প্ল্যান করব, এবং এরপর গোল সেটিংস করব করে দেন। কারণ হচ্ছে যে আমরা যদি মানে আইনস্টাইনের যদি কোড দেখি, অথবা আমরা লিকনের কোড দেখি, তারা কিন্তু সবসময় বলছে, এবং এমআইটি এটাকে ফোকাস করে, তারা বলে পাওয়ার অফ থিঙ্কিং, চিন্তা করাটা। তো এই জন্য প্রথমেই যে জিনিসটা করা দরকার, যে আমাকে চিন্তা করতে হবে, প্ল্যান মানে প্ল্যানিং ওটার মধ্যেই একটা পার্ট, যে আমি কিভাবে কাজগুলো করব। এই জন্য আজকে থেকে যে আমি যখনই চিন্তা করবো যে আমি গোল সেটিংস করলাম যে আমি এখানে যাব, সাথে হচ্ছে যে আমি প্ল্যান করবো যে আমি কালকে থেকে কিভাবে কিভাবে এই কাজগুলো একটার পর একটা করতে থাকবো, এবং এটা রেগুলার বেসিসে 10 মিনিট সময় দেই, এটা কিন্তু কোনো ব্যাপার না। আমরা যদি একটু একদিন কিংবা মানে রেগুলার বেসিসে যদি আমরা শুরু করি যে আমরা 10 মিনিট করে, জাস্ট 10 মিনিটস করে আমি সময় দেবো এই ক্ষেত্রে আমার রেডিনেস এর জন্য। তো এবং আমাদের কাছে এখন সময় আছে, এখন আমাদের অনেকের স্কুল নাই, কলেজ নাই, হ্যাঁ অনেক সময় জব হচ্ছিল যে বাসা থেকে করতে হচ্ছে, যে আমাদের ট্রাফিক জ্যাম ফেস করতে হচ্ছে না। তো আমার কাছে কিন্তু সাফিসিয়েন্ট টাইম আছে এই মুহূর্তে, এবং টাইমটাকে আমি কাজে লাগাবো। তো এই জন্য আমি বলবো যে এই যে জন্য আজকে থেকে শুরু করে প্রথমে প্ল্যানিং করতে হবে, এবং থিঙ্ক করতে হবে যে আমি কোন কোন স্টেপে গিয়ে কি কি কাজগুলো করবো। এটা যদি আমি একটু এবং নিজেরা যদি একটু টু ডু লিস্ট বানাই, আমরা যদি খাতাতেই লিখে ফেললাম যে আমি এইভাবে কাজগুলো করবো, নেক্সট 3 মান্থস আমি এইভাবে কাজ করবো, কিংবা 6 মান্থ, তো আমার মনে হয় যে এটা খুবই খুবই ইফেক্ট করবে
সো কারণ আমি যাদেরকে চিনি জানি যারা রিয়েলি আন্ডারগ্রেড হার্ভার্ড থেকে করেছে কিংবা আন্ডারগ্রেড এমআইটি থেকে করেছে, যেহেতু আমরা একই কমিউনিটির মানুষ এখন, তো আমি তাদের অনেকের সাথেই কথা হয়, যেহেতু আমি সুযোগ পাই নাই, তো আমি কিন্তু অনেক সময় তাদেরকে বলি যে তুমি তোমার স্কুল কলেজ লেভেলে কি করেছিল। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা কমন জায়গা পাই যে তারা এইভাবেই করেছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে তারা ডেফিনেটলি প্রথমে গোল সেট করেছে এবং তারা সেই হিসেবে প্ল্যান করছে ওই সময়টাতে, মানে 16-17 বছর বয়সেই তারা কিন্তু এভাবে চিন্তা করছে। এই জন্য তারা দেখা যাচ্ছে যে আজকে এই লেভেলে এসেও আমার মতো আমরাও কিন্তু তাদের কাছে যে জিজ্ঞাসা করছি। তো এরকম আমি অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তো তারা রিয়েলি এইভাবে প্ল্যানিং করেছে এবং রিয়েলি এটাকে ফোকাস, এবং আমার মনে হয় যে রিয়েল লাইফে এটা করা হয়। সো এই জায়গাগুলোতে যদি আমরা শুরু করি এবং এভাবে প্রসিড করতে থাকি, কিছুটা চেঞ্জ আসবে। হয়তো বা একদিন আমি মিস করব, 2 দিন মিস করবো, ডাজন্ট ম্যাটার, কিন্তু গিভ আপ করা যাবে না, মানে আমি একেবারে বন্ধ করে দিব না। আমি যদি কন্টিনিউ করি, তো ডেফিনেটলি প্রত্যেকটা স্টুডেন্টেরই এখানে স্কোপ আছে, কারণ অনেক সুযোগ। কারণ দেশের বাইরে কিন্তু স্টাডি করার জন্য ইন্ডিয়ার মতো এত বড় একটা দেশের মানুষকে এরা অকুপাই ইয়ে করতে পারছে, অ্যাকোমোডেট করতে পারছে। চায়নার মতো এত বড় একটা দেশের মানুষদের কেউ কিন্তু অ্যাকোমোডেট হচ্ছে তারা। সো সেখানে আমাদের মতো ছোট দেশ, তো আমরা আমাদের মানুষজনকেও কিন্তু অ্যাকোমোডেট করা যাবে যদি আমরা জাস্ট প্রসেস করি। আমাদের দেশে ট্যালেন্ট আছে, আমি যেটা বিশ্বাস করি যে আমাদের দেশে হিউজ হিউজ ট্যালেন্টেড মানুষ আছে এবং ইউথরা খুবই ট্যালেন্টেড। জাস্ট এদেরকে নার্সারি করা দরকার, এবং যদি তারা জাস্ট ফোকাস হইতে পারে, সো তাহলেই কিন্তু এখনো যে সিগনিফিকেন্ট নাম্বার নাই এরকম না, বাট কালকে আমি যেটা দেখি, টুমরোতে আমি যেটা দেখি যে হিউজ যারা এরকম করে প্রিপারেশন নেবে তারা সবাই কোনো না কোনো ইউনিভার্সিটিতে তারা চান্স পাবে, তারা সেখান থেকে বড় বড় কোম্পানিগুলোতে চলে যাবে এবং ডেফিনেটলি সেই কোম্পানিগুলো তারা একটা সময় লিড করবে। তো এইভাবেই যদি মানে শুরুটা এইভাবেই হইতে হবে। থ্যাংক ইউ। স্যার, আপনি কি আপনার কলেজ লাইফ থেকে আর স্কুল লাইফ থেকে এরকম গোল কি সেট করে রেখেছিলেন যে কিভাবে কোথায় যাবেন অথবা না, লক্ষ্য কি হবে? আমার কাছে তো ওই সময় ইনফরমেশন ছিল না। হ্যাঁ, আমার কাছে ইনফরমেশন গুলো ছিল না, আমি খুব বেশি জানতাম না। আমি মনে হয় যে ওই সময় আমি যখন স্কুল কলেজে, তখন আহ, মানে বাইরে যে এডুকেশনের জন্য আমরা যাইতে পারি এরকম ইয়ে ছিল না, কিন্তু কলেজেও এরকম ছিল না। তবে অনেকেই আমাদের এলাকা থেকে অনেকেই তখন ডিবির প্রচলন ছিল অনেক বেশি, তো ডিবিতে ইউএসএ তে যাইতো। তো অনেকের সঙ্গে তখন কথা, তারা দেশে ঘুরতে আসলে আমি তাদের সাথে কথা বলতাম যে ওখানে মানুষ কেমন, ওখানে ইউএসএ তে যাইতে হইলে কি হইতে পারে। আমার নেটওয়ার্কটা ওখান থেকে শুরু আলটিমেটলি। তো তারা সবসময় মানে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই এতটা লাকি ছিলাম না, সবাই আমারে ভয় দেখাইছে, আরে না বগুড়ায় মতো লেখাপড়া করে, কুয়েটে লেখাপড়া করে ইউএসএ তে যাওয়া কি এত সহজ নাকি, বা ইউরোপে যাওয়া এত সহজ কিনা। সো এটা কখনোই হয় নাই। তো হয় নাই, কিন্তু এটা ছিল, ড্রিমটা ছিল এরকম, যে এরকম আমার একেবারেই প্রথম থেকে ড্রিম ছিল। এটা অবশ্য বীর সৃষ্টমতীয় রহমানের কারণে, যখন আমরা ক্লাস 1-এ ওনার পড়েছিলাম। সো আমাদের প্রত্যেকটা ক্লাসে একটা করে বীর শ্রেষ্ঠ গল্প ছিল, এখনকার না। আমি যখন আমরা স্কুল কলেজে 80s এর দিকে, তো তখন যে এবং 90s আর্লি 90s এর যে স্কুলগুলো আমাদের পর ছিল, তখন থেকে আমার প্রথমে পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল। তো পরবর্তীতে দেখলাম যে না, পাইলট হবে না, এবং এটার জন্য হুমায়ুন আহমেদ হচ্ছিল যে এখানে এই ক্ষেত্রে আমার আইডল। তো উনি আমার স্কুলের অ্যালামনাই, বগুড়া জেলা স্কুলে। তো উনি এবং ডক্টর জাফর ইকবাল যখন আমাদের স্কুলে, আমরা 7-এ তখন, ওনারা আসছিলেন একটা ইভেন্টের জন্য, মোস্ট প্রবাবলি 150 বছরের পূর্তি। তখন ওনারা এসে সায়েন্সের যে পজিটিভ জিনিসগুলো ওটা দেখাইছে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, তখন ইঞ্জিনিয়ার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হইতে পারে। তো এটা একটা ড্রিম ছিল যে কোনো না কোনো সময় ড্রিম হবে, কিন্তু ড্রিম দেখার সাহসই পাইতাম না, কারণ আশেপাশের মানুষজন এত নেগেটিভ বলতো যে না, এটা সম্ভব না কিংবা এ ধরনের। তো ওরকম। আর কলেজে গিয়ে আরো বেশি, এই জন্য আমি এসে কলেজের পার্টটা স্কিপ করেছি। কলেজে আমাদের আমাদের অবস্থান খুব বেশি সুবিধার ছিল না। সো তারা খুব বেশি, টিচাররাও খুব বেশি আমাদেরকে নিয়ে আশা করে নাই, পার্টিকুলারলি আমাকে নিয়ে। আর আমি নিজেও তখন হয় কি যে আলটিমেটলি বারবার নেগেটিভ কমেন্টস এলে নিজের মধ্যে একটু শ্রিঙ্ক হয়, যে বোধহয় বোধহয় আমিও পারবো না, হ্যাঁ, কনফিডেন্ট লেস হয়ে যায়। বাট কখন সবসময় জানি যে আরে হোক। আমার এক ফ্রেন্ড ছিল, তো সে সবসময় বলতো যে স্টেজে মারবো, মানে লোকাল ভাষায় বলতো, মানে স্টেজে গিয়ে সে সব দেখাবে যে তার পজিশনটা কি। হ্যাঁ, সেও আলটিমেটলি বুয়েটে পড়ালেখা করেছে, আমি করেছি ইঞ্জিনিয়ারিং এ কুয়েটে। সো এটা হচ্ছিল যে ওইভাবে গোল সেট ছিল না, কিন্তু টার্গেট ছিল ডেফিনেটলি যে আমি ইঞ্জিনিয়ার হবো, এবং এটা বোধহয় আমার ক্লাস 7 থেকেই মোটামুটি ফিক্সড যে আমি ইঞ্জিনিয়ার হবো। কি ইঞ্জিনিয়ার হবো তখন জানি না। তো এরপরে হচ্ছে যে আমি যখন 97-এ এইচএসসি পাস করার পরে আমি কিছুদিন কোচিং করার জন্য ঢাকাতে ছিলাম। তো তখন আমার এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে বুয়েটে দেখা করতে গেছিলাম।
উনি আমাকে বলেছিলেন যে ট্রিপলি পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়া মানে ট্রিপলি। সো ওকে, পেয়ে গেলাম আমি ট্র্যাক। তো আমি ট্র্যাক নিলাম। তো ওই ট্রিপলি থেকে যখন করলাম, তারপরে হচ্ছে যে তখন বাংলাদেশে প্রথম সিটি সেল, এরপরে হচ্ছে গ্রামীণ ফোন আসলো। তো তাদের মোবাইল আসলো। তো মোবাইল নেটওয়ার্ক দেখার পরে দেখতাম যে মানে সবাই খুব মানে মোটামুটি তারা গর্জিয়াস লাইফ লিড করছে, মানে যারা গ্রামীণ ফোনে চাকরি করছে, সো তাদের স্যালারি অনেক ভালো, গাড়ি পাচ্ছে। সো এটা তখন ওই স্কুল লেভেল, ইউনিভার্সিটি লেভেল, এটা অনেক বড় ব্যাপার। তখন মনে হলো যে আমি কমিউনিকেশনে যাব, কমিউনিকেশন সেক্টরে যাব। এবং তো এরপরে পাশ করার পরের দিন থেকে আমি যদিও গভর্নমেন্ট জবে ছিলাম প্রথমে, কিন্তু আমি টার্গেটই ছিল যে আমি কমিউনিকেশন সেক্টরে যাব। তো চলে আসছি 2005-এ আমি জেটির মাধ্যমে টেলিকমিউনিকেশন সেক্টরে ঢুকি, এরপরে হুয়াওয়ে, এরপরে এরিকসন। তো ফিক্সড এরকম। আর দেশের বাইরের ব্যাপারে সবসময় ফ্যাসিনেশন ছিল। তো আর এরিকসনে যখন জব করলাম তখন তো মানে ইউরোপ, যেহেতু ইউরোপিয়ান কোম্পানি, সো তখন থেকে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট, অস্ট্রেলিয়ান এনভায়রনমেন্ট, তাদের প্রচুর কলিগ আসে। তো সেখান থেকে আলটিমেটলি ফোকাসটা বড় হইতে থাকলো, মানে আমার রেডিয়াসটা বাড়তে থাকলো সবসময় যে ড্রিমে। তো তখন দেখলাম যে ঠিক আছে, তাহলে আমি যেতে পারি। তো যেটা হয় আমার ক্ষেত্রে সবসময় হয় কি, আমি কোনো কিছু একবারে পাই না, মানে আমার লাইফে এই জিনিসটা নাই। তো এটা হচ্ছে যে আমাকে প্রচুর ডিটারমিনেশন নিয়ে, কারেজ নিয়ে আগাইতে হয়। তো আমার যেটা হয় যে আমার কলিগরা সবাই জার্মানিতে ট্রেনিং এ যাইতো, সুইজারল্যান্ডে ট্রেনিং এ যাইতো। তো ওরা এসে এসে ছবি, তখন আলটিমেটলি ফেসবুকটা এতটা পপুলার হয় নাই। ইভেন মানে খুবই খুব ছোট পরিসরে ছিল, আমাদের দেশে এইভাবে ইয়ে ছিল না। তো তারা মোবাইলে ছবি তুলতো, সেই ছবিগুলো নিয়ে এসে কিংবা ক্যামেরায় ছবি তুলে এগুলো আমাদেরকে ছবি দেখাইতো তাদের ল্যাপটপে। তো আমরা ছবিগুলো দেখতাম, দেখে চিন্তা করতাম যে সামডে আমিও যাব। হ্যাঁ। তো আমাকে ট্রেনিং এ পাঠানো হলো মালয়েশিয়াতে। তো ডিফারেন্স হচ্ছিল ওই জায়গাতে, যে আমার কলিগরা যাচ্ছে হচ্ছে যে জার্মানি, সুইজারল্যান্ড, এইসব জায়গাতে, আর আমি যাচ্ছি হচ্ছে মালয়েশিয়াতে। তো আমি সেখানে আমার স্পষ্ট একটা স্টোরি যদি সময় পাই আমি বলতে চাই, যে এক মিনিটে। তো আমার সুদীপ্ত নামে একটা কলিগ আছে, বুয়েট 98 ব্যাচে, সে এখন অস্ট্রেলিয়াতে থাকে। তো আমরা দুজন মিলে ইয়েতে বসে থেকে, পাবলিক ট্রান্সপোর্টে বসে থেকে কুয়ালালামপুরে আমরা বসে, আমরা মেইন সিটিতে যাচ্ছি এরিকসনের এরিয়া থেকে, হোটেল থেকে আমাদের। সো আমি বললাম যে দেখছেন যে আমি আমি আমার আমার সব কলিগদের, যদিও আমার জুনিয়র, কিন্তু আমি সব কলিগদেরই তুমি আপনি বলি। আমি বললাম যে দেখছেন সুদীপ্ত ভাই, আমাদের আমরা তো, ওরা তো যাই, মানে তাদের নাম বললাম, এক্স এক্স এক্স, এরা তো ইয়েতে যায়, সুইজারল্যান্ডে যায়, সিঙ্গাপুরে যায়, সরি জার্মানি যাচ্ছে, আমি যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু মালয়েশিয়াতে আসছি। তো আমরা আসলেই বোধহয় কোম্পানির জন্য খুব বেশি না। তখন বললো যে জনি ভাই, ডাজন্ট ম্যাটার। তো আপনি আপনি যে যে জিনিসটাকে 5 বছর টার্গেট নিয়েছি, তারপর আমরা এটা নিয়ে কাজ করব, এক সময় আমরাও যাবো ইনশাল্লাহ, এটা কোনো ব্যাপারই নেই। এরিকসন না পাঠাইলে এরিকসনের মতো আর অন্য কোম্পানি আমাদেরকে পাঠাবে। সো এটা আমার কাছে খুব ওই সময়টাতে খুবই মানে মোটিভেটিং লাগছে, যে ওর কাছ থেকে এই ধরনের ওই রকম চিন্তাধারা, এবং আমারও চিন্তাধারা আলটিমেটলি ওই ধরনের। তো পরবর্তীতে যেটা হইলো যে হ্যাঁ, তখন চিন্তা করলাম যে কিভাবে যাওয়া যায়। তো এরপরেও যেটা হলো, ডাইরেক্ট জব পাইলাম না সেখানে, ইউরোপে পাই নাই। সো আমি প্রথমে গেলাম হচ্ছিল দুবাইয়ে, ইটিসালাতকে সাপোর্ট দেওয়ার জন্য। এরপরে ওখানেই মিডল ইস্ট, আফ্রিকা, এইসব জায়গায় অনেক জায়গায় ঘুরতে 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 এরপরে গেলাম চায়নাতে। চায়নাতে থেকে যখন আমি হচ্ছিল যে চায়না থেকে আবার ইউরোপে পাঠাইতো আমাদেরকে অ্যাসাইনমেন্ট করার জন্য। তো এটা ছিল আমার জন্য ব্রেক থ্রু। তো আমি যখন ইউরোপের এনভায়রনমেন্টে আসলাম, তো তখন হচ্ছে যে আমি তাদেরকে, আমি জানি যে আসলে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে হয়, কিভাবে পারফর্ম করতে হয় যাতে মানুষের চোখে পড়া যায়। তো ওইভাবে পারফর্ম করলাম। তো আলটিমেটলি দু একজন ম্যানেজার কিংবা সিনিয়র যারা ছিল, তো তাদের চোখে পড়ে গেলাম যে ঠিক আছে। তো ওখান থেকেই আসলে আমি সবসময় পুলেই সাপোর্ট পেয়েছি, এবং অন্য মানুষের মাধ্যমে। তো তারা আমাকে অফার করলো যে তুমি জয়েন করবো কিনা। তো ওইভাবেই কিন্তু ইউরোপে আসা। তো এইভাবেই কিন্তু আলটিমেটলি যখন ইউরোপে আসছি, তখন চিন্তা করছি যে কিভাবে ইউএসএ তে কিংবা আরো এই জায়গাগুলোতে জবের জন্য যাওয়া যায়। তো জবের জন্য গিয়েছি। এরপরে দেখলাম যে না, ঠিক আছে, শুধুমাত্র হচ্ছে না, আমেরিকান একটু স্টাডি করার এক্সপিরিয়েন্স থাকলে বেটার। তো তখন সেটা করেছি। তো এইভাবে যে আলটিমেটলি স্টেপ বাই স্টেপ আমার ক্ষেত্রে হয়েছে। আজকে যে জায়গায় আছি, এটা তো তখন ভিজিবল হওয়ার মতো পরিস্থিতি ছিল না। বাট আজকে কিন্তু বাংলাদেশের ইউথদেরকে অ্যাটলিস্ট আমাকে আমি দেখাইতে পারি, কিংবা আরো অনেক মানুষ আছে, তো যারা কিনা রিপ্রেজেন্ট করতে পারে যে হ্যাঁ, বাংলাদেশের একেবারে ছোট জায়গা থেকে এসে এই জায়গাগুলোতে এরকম পজিশন লিড করা সম্ভব, এবং সেখানে নিজের পজিশনটাকে সাস্টেনেবল করে মানে সামনের দিকে আগানো যায়, এটা সম্ভব। এবং এটা কিন্তু তখন, এখন কিন্তু আজকে ইজিলি যে কেউ ট্রাই করলেই পারে। যেরকম আমাদের দেশে মিথ ছিল যে হ্যাঁ, বিদেশে জব করতে হলে ওই দেশের ডিগ্রি না থাকলে হয় না, এটা পুরোটাই মিথ্যা এবং পুরোটাই ভুল। তো এটা দরকারই হয় না। যেরকম আমি L1-এ গিয়ে আমি ইউএস এর বড় একটা টিম লিড করে আসছি 14-এ। তো এটার জন্য আমাকে আমেরিকান ডিগ্রি তখন কিছুই ছিল না।
এক পিএনপি আর হচ্ছিল সিসিএনপি ছাড়া, প্রফেশনাল সার্টিফিকেট। তো এগুলো ছাড়া আমার কিছুই ছিল না, এবং ওখানে গিয়ে করতে হয়নি, এগুলো অনলাইনে করা করা হয়েছে এবং এক্সামও দিচ্ছে অনলাইনে। তো যেটা মেইন ইয়েটা হচ্ছে যে ওখানকার ডিগ্রি না থাকলেও ওখানকার টিমরে লিড করা যায়, শুধুমাত্র নিজে ইন্ডিভিজুয়ালি কাজ করা না, তাদের মধ্যে বড় বড় টিমকেও লিড করা যায় শুধুমাত্র বাংলাদেশের ডিগ্রি দিয়ে। এবং বাংলাদেশের একটা ছোটখাটো জায়গার মানুষ, আমার ইউনিভার্সিটি একেবারে টপ ইউনিভার্সিটি না বাংলাদেশে, এবং আমি আবার আমার ইউনিভার্সিটি টপ স্টুডেন্ট না। তো এই জায়গাগুলোতে জাস্ট যদি আমরা প্রসেস অনুসারে আগাইতে থাকি সেটাই সম্ভব। এই জন্য লং টার্ম ভিশন যেরকম দরকার আছে, শর্ট টার্ম ভিশন আছে, যে আমি আগে এখন এই থেকে 1 বছর পরে 2 বছর পরে কোথায় যেতে পারবো সেটাকে আমাকে ডিফাইন করা উচিত। দেন লং টার্ম ভিশনটাকে আমি দেখতে পারি, এটা আমার ড্রিমে থাকবে। যেরকম আমি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ার হতে চাইছি, এটা আমার ড্রিমে ছিল, বাট এখানে আমি ইন্টারন্যাশনাল হয়ে আমি এখন সুইজারল্যান্ডে যাব, নাকি আয়ারল্যান্ডে আসবো, নাকি জার্মানিতে যাব, না ইউএসএ তে যাবো, এটা কিন্তু আমি জানতাম না। বাট আমি জানতাম যে আমাকে দেশের বাইরে গিয়ে আমার নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং আমি আমার যে পজিশনে থাকবো সেই জায়গাতে যাতে আমি একেবারে গর্বের সাথে, যেটা প্রাউড ক্রিয়েট করা যায় দেশের জন্য, যেটা কিনা প্রসেস তৈরি করা যায়। এরকম অনেক এক্সাম্পল আছে যেটা কিনা আমরা যে দেশেই গেছি না কেন, আমি এবং আমার বাংলাদেশিরা কিন্তু আমরা এখানে প্রাউড সৃষ্টি করছি। যেরকম আমরা যখন চায়নাতে গেছি, একের পর এক ইন্টারভিউ ছাড়া বাংলাদেশিকে রিক্রুট করা হতো, কিন্তু আগে কিন্তু এভাবে বাংলাদেশিদেরকে রিক্রুট করা হতো। যখন আমরা দুবাইয়ে গেছি, দুবাইয়ে কিন্তু এরকম একের পর এক বাংলাদেশিদেরকে রিক্রুট করা হয়েছে। তো এগুলোতে কিন্তু কোনো সমস্যা নেই, ইভেন ইউরোপেও এখন তাই। তো আমাদের টিম গুলোতে বা প্রচুর বাংলাদেশি আছে, কিংবা আমাদের অন্য অন্য টিম গুলোতে, তো বাংলাদেশিরা কন্ট্রিবিউট করছে, বাংলাদেশিদেরকে চিনছে এরা। তো এরা কিন্তু তখন পরবর্তীতে যেটা যেটা কিনা ইন্ডিয়া এখন অনেক বেশি বেনিফিট, কারণ ওদের সব জায়গাতে অনেক ট্যালেন্টেড মানুষজন আছে, তো তারা গড় পড়তা সবাইকে নিয়ে আসে। তো এইরকমই, তো এই জন্য আমার মনে হয় যে ড্রিম অবশ্যই দেখতে হবে, কিন্তু এটা যেন রিয়েলাইজেশনের মাধ্যমে হয়, যে আমি কতটুকু করতে পারবো এবং করতে গেলে আমাকে কি কি করতে হবে। তো এই যে দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমি মনে করবি ইউথদের জন্য। একটা হচ্ছে যে ড্রিম অবশ্যই বড় দেখতে হবে, কিন্তু সেই ড্রিমকে ফুলফিল করার জন্য কিংবা সেই জায়গাতে যাইতে হইলে কি কি ওয়েতে আমাকে যেতে পারবো এবং এটার জন্য আমাকে কি কি কাজ করতে হবে, সেই জিনিসগুলোকে ডিফাইন করতে হবে। এই জন্য লং টার্ম যখনই প্ল্যান করি না কেন, এর সাথে শর্ট টার্ম প্ল্যান থাকবে, সাথে হচ্ছে যে আমার অ্যাকশন প্ল্যান থাকতে হবে, যে আমি এটা করে আমি এখানে যাব। তো তাহলেই কিন্তু অনেক সময় ফেইলার আসবে। আমি যেগুলো সবই বললাম খুবই পজিটিভ গল্প, অনেক নেগেটিভ গল্প আছে, অনেক রিজেকশন আছে, লাইফে অনেক রিজেক্টেড হয়েছি। তো এগুলো নিয়ে মানে ওই দিন খুবই খারাপ গেছে, রাতের বেলা একটু হাঁটতে বেরোইছি এবং অনেকে কথা বলছি, বলে সেই জিনিসটাকে ভুলে নতুন করে আবার শুরু করছি, এবং যেখানে ফেইল সেখানেই চিন্তা করছি যে এইখানে গ্যাপটা কি কি ছিল, আমার ভুল কি কি। মানুষের ভুলে কিন্তু কোনো কিছু যায় আসে না, আমার কি কি ভুল ছিল। তো এটা হচ্ছে পজিটিভিটি, যে আমি ফেইলারের মধ্যেও আমি আমার কোয়ালিটিটা খুঁজে পাবো এবং লার্নিং স্কোপ আমি খুঁজে নিব, তো ওটাকেই আমার কাজে আসবে। এইভাবে যদি আমাকে রিয়েলি আমরা সামনের দিকে প্রসিড হতে চাই, তো এইভাবে যদি আমরা কাজগুলো করি, ডেফিনেটলি মানে একবারে যদি না, সেটা ডাজন্ট ম্যাটার। আর এই বর্তমান সময় জো বাইডেন হচ্ছিল আমাদের জন্য সবচেয়ে বড় এক্সাম্পল, যে কতবার ফেইল করার পরে একটা মানুষ ইউএস এর মতো দেশে ট্রাম্পের মতো মানুষকে হারায়। ইজ নট এ দ্যাট ইজি টার্ম ছিল। যারা একটু ইউএস এর ইলেকশন সম্পর্কে জানে কিংবা যারা একটু একটু রিয়েলাইজ করছে, তো তারা কিন্তু একটু বুঝতে পারবে। ইজ নট অনলি ওই ভোটের রেজাল্টে কিন্তু রেশিও দেখে বোঝা যাবে না, যদি আমরা সিস্টেম দেখি। তো আমি ল্যাকি এনাফ যে আমি গত 5 বছর ধরে 4 বছর ধরে টানা আমি ইউএসএ তে যাওয়ার আমার এক্সপিরিয়েন্স হয়েছে, তাদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। তো ওই জায়গা থেকে কিন্তু এরকম কন্ডিশন থেকে ব্রেক করে ক্ষমতায় আসে। তো এটা কিন্তু ওই জন্য আমি বলবো যে ফেইলার কোনো ম্যাটারই না, এটা অনেক আমাদের সবারই জীবনে, এবং এটা আসবে, এটা সো ইউ জাস্ট মেক ইট। থ্যাংক ইউ, লম্বা হয়ে গেল। রিফাত রেজওয়ান সামিন নামে একজন প্রশ্ন করেছে আপনার কাছে, জার্মানি সুইডেনের মতো দেশে তাদের নিজেদের ভাষার উপর কেমন গুরুত্ব আরোপ দেয়, বেসিক ইংলিশ দিয়ে কি সেখানে পড়াশোনা করা যাবে? হ্যাঁ, সুইডেন তো অলমোস্ট তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এবং আমাদের চেয়ে অনেক ভালো ইংলিশ তারা বলে, সাধারণ মানুষ অনেক ভালো ইংলিশ বলে। জার্মানরাও ইংলিশ অনেক ভালো বলে, কিন্তু জার্মানরা বলতে চায় না, সো দ্যাট ইজ ডিফারেন্ট। তারা তাদের ল্যাঙ্গুয়েজের উপর অনেক বেশি প্রাউড। আর সুইডেন হচ্ছিল অনেক ব্যবসায়ী, কারণ এরা সবসময় খুবই ডাইনামিক চিন্তার মানুষ, তো এখানে ইংলিশ। আর এই দুই দেশে যাইতে হলে ম্যান্ডেটরি আইএলটিএস, তো এখানে মানে সেকেন্ড থটের কোনো জায়গা নেই। 6.5 থেকে 7.5 থাকতেই হবে, না হইলে হয়তোবা অনেক ছোট ছোট কলেজ ইউনিভার্সিটি আছে যারা টাকা নিয়ে অ্যাডমিশন দিবে, কিন্তু দিন শেষে ভিসা হবে না। তো ডেফিনেটলি আইএলস এখানে করতেই হবে।
করেই সেখানে যাইতে হবে। তো ইংলিশের গুরুত্ব আর ওখানে ইংলিশ কোর্স করারই সুযোগ আছে। বাট জার্মানিতে যেটা হচ্ছে, জার্মানিতে লং টার্ম থাকতে হইলে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো ওটাকে প্যারালালি আমরা এডুকেশনের সাথে সাথে শিখতে হবে, কারণ ওখানে আমি যদি জব করতে চাই, আমি যদি থেকে যেতে চাই, ন্যাচারালাইজেশনের মাধ্যমে যদি সিটিজেনশিপ নিতে চাই, সো ডেফিনেটলি আমাকে জার্মান ভাষা জানতে হবে এবং এটা সার্টিফিকেটও নিতে হবে। আর লং টার্ম জবের জন্য আইটি সেক্টরে লাগে না, বাট আমি পার্সোনালি মনে করি অবশ্যই তাদের ল্যাঙ্গুয়েজটা জানা উচিত। আমি যেখানেই যাব না কেন, তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ না জানলে অনেক বেশি বাইন্ডিংস হবে। তো এই জন্য আমি বলবো যে যদি কেউ যায়, সো অবশ্যই ইংলিশ শেখার জন্য ইংলিশকে ফোকাস করে, বাট আমি অ্যাডিশনালি জার্মান জানবো। আর অ্যাডিশনাল একটা ভাষা জানা কিন্তু অনেক বড় ব্যাপার। এটা হয়তো বা আমরা পরে পাচ্ছি, কিন্তু প্রত্যেকটা ইউরোপিয়ান অ্যাটলিস্ট 4টা ল্যাঙ্গুয়েজ তারা জানে, অ্যাটলিস্ট, মানে তাদেরকে ওইভাবে প্রসেস করা হয়। ইভেন আমি যদি আমার বাসায় দেখি, আমার কিডসরা এখন স্কুলে যায়, তো তাদেরও কিন্তু তাই, ইংলিশ জানে তারা। আর যেহেতু বাংলাদেশের বংশোদ্ভূত, তারা বাংলা জানে, সো তারা আইরিশ শিখতেছে, তারা জার্মান জানে, তারা ফ্রান্স জানে, 5টা ল্যাঙ্গুয়েজ। আবার অ্যারাবিক জানে, হিন্দি জানে, সো 7টা 8টা ল্যাঙ্গুয়েজ তারা শিখতেছে। কিন্তু অফিসিয়ালি কিন্তু তারা 4টা ল্যাঙ্গুয়েজের বেশি শেখেই, মানে 4+ ল্যাঙ্গুয়েজ থাকে। তো এই জন্য যদি কেউ, আমরা বাংলা জানি, ইংলিশ জানছি, তো যদি জার্মান জানি, ইট উইল বি রিয়েলি রিয়েলি ইফেক্টিভ, রিয়েলি রিয়েলি ইফেক্টিভ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর আনসার। আচ্ছা, দেন আমরা তাহলে স্যার আরেকটা প্রশ্ন ছিল আমার নিজের। হ্যাঁ, শিওর। স্যার, আপনার এমন কোন সিচুয়েশন এসেছে যে, স্যার কমেন্ট বক্স থেকে আরেকটা প্রশ্ন আসছে, আমি তাহলে ওখানে ফিরে যাই আবার। মসিউর রহমান নামে একজন কমেন্ট করেছে, স্যার আই ওয়ান্ট টু এমএসসি ইন ডাটা সায়েন্স, হাউ টু প্রিপেয়ার মাইসেলফ। অনেকগুলো স্টেপ হইতে পারে, এটা নিয়ে আসলে আমাদের ইউথ কার্নিভাল ব্লকে এটার পরে আর্টিকেল আছে। সো আমি বলবো যে বেসিক 2টা জিনিসের উপরে, 3টা জিনিসের উপরে আমি বলবো যে বেসিক 3টা জিনিসের উপরে ফোকাস করা উচিত যদি কেউ ডেটা সায়েন্স ভালো করতে চায়। স্ট্যাটিস্টিক্স, ম্যাথ, 2টা। আর একটা হচ্ছে যে 3 নাম্বারে যেটা আসবে, সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শেখা। এটা আর হইতে পারে, পাইথন হইতে পারে। সো যেটা আমার কাছে মনে হয় যে যদি আর্ট দিয়ে শুরু করে, আমার কাছে মনে হয় তুলনামূলক ভাবে পাইথনের কম্পেয়ারে আর্টটা ইজি, বাট আরে অনেক কিছু দেখানো সম্ভব হয় না, মানে ভিজুয়ালাইজেশনটা একটু ডিফিকাল্টিস হয়ে যায়, সেক্ষেত্রে পাইথন আনলে বেটার হয়। বাট আমি বলবো যে শুরু করার জন্য, কারণ আর পাইথন আলটিমেটলি পরবর্তীতে সে দুটোই জানবে, তো শুরু করতে হবে। আবার রিপিট করছি, স্ট্যাটিস্টিক্স, মানে বেসিক স্ট্যাটিস্টিক্সটা একদম জানতে হবে। ম্যাথ, কারণ প্রচুর ম্যাথমেটিক্যাল টার্মস এখানে ইউজ করা হবে এবং ক্যালকুলেশন গুলো। সো বিশেষ করে আমি আর হচ্ছিল যে আর একটা ল্যাঙ্গুয়েজ, অথবা কারো যদি পাইথন মানে একেবারে খুব চয়েস থাকে, সো সে পাইথনও শিখতে পারে। তো এই 3টে জায়গাতে যদি ফোকাস করা যায়, এবং এটার জন্য আবার ব্যাক করব যে কোর্সের অথবা ইডিএক্স এর ফ্রি কোর্স শেখার জন্য। তো এগুলো থেকে যদি কেউ ভালোভাবে করে, সম্ভব। এবং এগুলো খুবই ইফেক্টিভ সাবজেক্ট, মানে কম্পিটিশন তুলনামূলকভাবে কম, স্কলারশিপ অনেক বেশি, সাবজেক্ট অনেক, ভলিউম অনেক বেশি, স্টুডেন্ট অনেক বেশি নিতে চায় তারা। সো যাদেরই এটা করার ইচ্ছা, সো তাদের ব্যাকগ্রাউন্ড থাকলে এখানে যাওয়াটা অনেক ইজি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর আনসার। স্যার, আমরা অনেক সময় এমন সিচুয়েশনে পড়ি, বা আপনি এরকম সিচুয়েশনে পড়েছেন কিনা যে আমাদের ফ্যামিলি মেম্বার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না আমাদের ড্রিমসের। স্যার, আপনি কতটুকু এর রেস্ট্রিকশনের সম্মুখীন হয়েছিলেন? আপনাকে ফ্যামিলি সাপোর্ট দিয়েছিল? এটা আসলে ডিপেন্ড, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে তো অবশ্যই সাপোর্ট পেয়েছি। যেরকম আমি অনেকবার এটা সিচুয়েশন ফেস করেছি। প্রথমে হচ্ছিল আমি কলেজে, আমার সব ফ্রেন্ডরা স্ট্যাটিস্টিক্স নিয়েছিল, কারণ স্ট্যাটিস্টিক্সে মার্কস বেশি পাওয়া যায়। আর আই উইশ যে ওই সময় আমি নিতে পারতাম, তাহলে আমার ডাটা সায়েন্স নিয়ে ওই সময় থেকে কাজ করার সুযোগ শুরু হয়ে যেত। সো আমি নিতে পারি নাই। আমার ফাদারের ইচ্ছা হচ্ছে যে বায়োলজি পড়বে যদি কখনো ডাক্তার হই। সো তো আমার ফাদার জোর জবরদস্তি করে আলটিমেটলি ওটা নিতে দেয় নাই আমাকে, আমি পরে বায়োলজি নিয়েছি। কিন্তু বায়োলজিতে আসলে আমি ভালো ছিলাম না মোটামুটি, এবং আমারও খুব বেশি ইন্টারেস্টের জায়গা না এটা। অনেক ভালো সাবজেক্ট, কিন্তু আমার পার্সোনাল ইন্টারেস্ট যেটা ছিল অন্য জায়গাতে, তো ওই জন্য আমি সাপোর্ট পাই নাই। এক সেম জিনিস, আমি যখন ইঞ্জিনিয়ারিং এ পড়ি, আমার ফাদারের হচ্ছে কনস্ট্রাকশনের বিজনেস, এবং এটাই আমাদের ফ্যামিলি বিজনেস, এবং এটা অনেক লম্বা সময়ের জন্য এই বিজনেসটা। তো আমার ফাদার চাইছিলেন যে আমি সিভিল ইঞ্জিনিয়ার হই, এবং আমার ফাদার খুবই ফোর্স করছেন যে আমি যাতে সিভিল ইঞ্জিনিয়ারটা চয়েস দেই। কিন্তু আমি গিয়ে আসলে ট্রিপলি চয়েস দিয়েছি, যাই হোক, কিন্তু আমাকে আগেই বলেছে। এবং এর পরবর্তীতে যেটা হচ্ছে যে আমি যখন পাশ করেছি, তো
তো যেহেতু আমাদের কনস্ট্রাকশন বিজনেস, প্রচুর সিভিল ইঞ্জিনিয়ার, মানে সরকারি সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে আমার ফাদারের প্রচুর নেটওয়ার্ক। তো তারা সবসময় আমাকে দেখেই বলতো যে লাইফ তো নষ্ট করে আসছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কোনো ফিউচার আছে? সো এই জায়গাতে আমি মানে খুবই অবস্ট্রাগল পজিশন ফেস করেছি এবং সাপোর্ট পাই নাই সেই লেভেলে। তো আই ডোন্ট থিঙ্ক যে আমার কাছে আজকেও মানে এটা প্রায় 25 বছর আগেকার গল্প, কিছু ছিল 22 বছর। এই 22 বছর পরে এসেও আমার কাছে একদিনের জন্য মনে হয় নাই যে আই টেক রং ডিসিশন। ডেফিনেটলি আমি সিভিল ইঞ্জিনিয়ার হইলে যতটা আয়েশ করতে পারতাম, সরি মানে কাউকে অফেন্স করার জন্য বলছি না, কারণ আমি যেহেতু এনভায়রনমেন্ট থেকে আসছি এবং আমি ওই এনভায়রনমেন্টে থাকি, কারণ আমার বাসায় ওই এনভায়রনমেন্টের কাছাকাছি। সো আমি ডেফিনেটলি ওই আয়েসটা করতে পারতাম না, ওইভাবে ফ্যাসিলিটিস পাইতাম না। সো যেরকম আমার অনেকগুলো পজিটিভ জিনিস দেখাইছে, কারণ তাদের যে অফিস হয়, মানে একটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের যে রুম হয় কিংবা তারা যে ফ্যাসিলিটিস গুলো পায়, তাদের যে বাসা হয়, তাদের যে বাংলোটা হয়, এটা হয়তো বা আমি এই আইটি সেক্টরে কিংবা এই জায়গাগুলোতে আমার মনে হয় আরো আরো 10 বছর চাকরি করেও হয়তো ওই ফ্যাসিলিটিস গুলো পাবো না কখনোই, কিংবা 10 বছর কাজ করেও বোধহয় অ্যাচিভ করা পসিবল না। বাট আমি কোয়াইট হ্যাপি যে আমি যে জায়গাগুলোতে কাজ করতে চাই, যেটা আমার প্যাশন, তো ওই জায়গাগুলোতে আমি ছিলাম এবং আমি যে কাজগুলো করার সুযোগ পাইছি এবং যে আমার অ্যাচিভমেন্ট আছে, যেটাতে আমি প্রাউড করতে পারি, তো সেই জায়গাগুলোতে হয়তো বা আমি থাকলে হইতো না। তো এই জন্য সিচুয়েশন হয়েছে, ফেস করেছি। এরপরে যখন ইউথ কার্নিভাল করি, তো তখনও এরকম হিউজ হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট পেয়েছি। এবং এই হায়ার স্টাডির ক্ষেত্রগুলোতেও, এক্সিকিউটিভ এডুকেশনের ক্ষেত্রগুলোতে খুব বেশি সাপোর্ট পাইছি মানসিক ভাবে, এরকম না, বাট জাস্ট। সো কমেন্ট বক্স থেকে একজন কমেন্ট করেছে যে মায়েশা খন্দকার নামে, হাই স্কুলের অ্যাবোর্ড এর স্টাডির জন্য কোন স্কলারশিপের আর কি কি স্টেপস নেওয়া লাগে এই সম্পর্কে যদি একটু বলতেন। কারেন্টলি স্টাডিং ইন ক্লাস 7। ইটস টু আর্লি। আমি বলবো যে এই সময়টাতে একেবারেই ইয়াতে লেখাপড়ার জন্য যে একাডেমিক যে এডুকেশন গুলো আছে এগুলোতে ফোকাস করলেই হবে। সাথে হচ্ছে যে যেহেতু এইগুলো স্টাডির সাথে সাথে বিভিন্ন সায়েন্স ফেয়ার অথবা বিভিন্ন ধরনের কম্পিটিশন, মানে আর্টস কম্পিটিশন, এটা হইতে পারে আবৃত্তি, হইতে পারে এটা হইতে পারে যে আর্ট, মানে রিয়েল আর্ট। সো এই ধরনের অ্যাক্টিভিটি গুলোর সাথে উপস্থিত বক্তৃতা কিংবা পাবলিক স্পিকিং, এগুলোর উপরে বিভিন্ন ইভেন্ট বাংলাদেশে হয়। আগে আমি জানি শিল্পকলাতেও, শিল্পকলা একাডেমি কিংবা এই ধরনের আন্ডারে হইতো, যে এই জায়গাগুলোতে পার্টিসিপেট করা, এবং এটা যে কোনো এনভায়রনমেন্টেই হোক। যেটা আমি আসলে উল্লেখ করি না, আমি বলবো যে এটা হচ্ছে আমরা তিন ফ্রেন্ড ছিলাম। তো আমরা কিন্তু মানে বগুড়ার বিভিন্ন, এটা স্কুল পর্যায়ে থেকে না, আমরা পার্সোনাল উদ্যোগে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে সাধারণ জ্ঞান, মানে জেনারেল নলেজের বিভিন্ন কম্পিটিশন হইতো। প্রত্যেকটা জায়গায় গিয়ে আমরা আমরা তিন ফ্রেন্ড মিলে অ্যাটেন্ড করতাম, কখনো গ্রুপে কখনো ইন্ডিভিজুয়ালি। এবং মোটামুটি আমরা মানে খুব কম কম কম্পিটিশন আছে যেখানে আমরা অ্যাওয়ার্ড পাই নাই। তো এরকম আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ছোট ছোট, দেখা যাচ্ছে আগে ছিল যেটা পাড়া মহল্লাতেও এরকম ইভেন্ট হইতো, আমাদের এলাকাতেও এরকম হইতো, ওই জায়গাগুলোতে পার্টিসিপেট করতাম। ন্যাশনাল পর্যায়ে, সরি, তারপরে হচ্ছিল যে জেলা পর্যায়ে এইসব জায়গাগুলোতে অ্যাটেন্ড করতাম। তো অ্যাটেন্ড, এটা এগুলো একটা ছিল যে আমি মনে করি যে এই জায়গাগুলোতে কাজ করা উচিত, এবং আমি আমার ছেলেদেরকেও আলটিমেটলি এটাই প্রমোট করি যে যে কোনো জায়গায় হোক, তোমার কম্পিটিশন হলে কম্পিটিশনে পার্টিসিপেট করো, উইন করা লাগবে, ডাজন্ট ম্যাটার, কম্পিটিশন করলে অনেক কিছু শেখা যায়। সো এই জায়গাগুলোতে ফোকাস করার জন্য। আর লাস্ট বাট নট লিস্ট, ইংলিশটাতে একটু, ইংলিশে বই পড়া, ইংলিশ মুভি দেখা, ইংলিশ সং শোনা, একটু একটু সময় দেওয়া, জাস্ট মুভি দেখার জন্য না। তো যেটা হয় যে আলটিমেটলি ওদের ল্যাঙ্গুয়েজ গুলো কিংবা এক একটা কথারই যে অনেকগুলো ডিরেকশন হইতে পারে, কিংবা হিউমার গুলো কিভাবে বলছে, তো এই জিনিসগুলো বললে যেটা কিনা ইন ফিউচারে কাজে আসবে। তো এগুলোতে আমি ফোকাস করতে বলবো যে তিনটা, কিন্তু একটা হচ্ছে যে একাডেমিক এডুকেশন, সাথে হচ্ছিল একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছিল যে ইংলিশ। এই তিনটাকে যদি ফোকাস করা যায়, ডেফিনেটলি স্কলারশিপ পাওয়া যাবে এবং অ্যাডমিশন তো পাওয়া যাবেই। সো এটা সমস্যা হবে না। এবং এই লেভেল থেকে যারা যারা ইচ্ছা প্রকাশ করে, সো রিয়েলি এটা হিউজ। মানে আমি এটা অ্যাপ্রিসিয়েট করি যে আমি কখনো চিন্তাও করি পারিনি ক্লাস 7 থেকে এই ধরনের চিন্তা করা। সো এটা রিয়েলি হিউজ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর অ্যান্সার। এন্ড স্যার আর লাস্ট আরেকটা কোশ্চেন করতাম স্যার, ইংলিশে কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করা বেশি দরকার, যেমন রাইটিং স্কিলস, স্পিকিং স্কিলস, ভোকাবুলারিটি, গ্রামাটিক্যাল ইস্যুস, কোন বিষয়ে আমাদেরকে সবচেয়ে বেশি পারদর্শী হতে হবে, আর কোন কোন স্কিলস গুলা বাইরে যারা পড়তে ইচ্ছুক বাইরের দেশের ইউনিভার্সিটি গুলোতে কোন দক্ষতাগুলো অর্জন করা বেশি দরকার স্যার? আমি মনে করি ভোকাবুলারিটা বা মানে বেশ এখানে প্রত্যেকটা জায়গাতে ইম্পর্টেন্ট। রাইটিং তো যেহেতু আইএলস এর যদি আমরা দেখি চারটা কিন্তু ভাগ আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। রাইটিং এর স্কিলটাকে খুবই করা হয়, কারণ কি আমরা যে কোনো জিনিসই করি এটা রাইট আপ করতে হয়। যেরকম থিসিস লিখি অথবা কোনো আহ, কি বলবো কোনো রিপোর্ট লিখি, সো আমাকে রাইটিংটা, এই জন্য রাইটিংটাকে অবশ্যই ভালো করা উচিত। স্পিকিংটা ভালো দরকার, কারণ কমিউনিকেশন আমাকে করতেই হবে। তো কমিউনিকেশনের সময় অনেক সময় গ্রামারটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু রাইটিং এর সময় গ্রামাটিক্যাল মিস্টেক গুলোকে অবশ্যই কনসিডার করতে হবে। সো এই জায়গাগুলোতে কাজ করা। আর হচ্ছে যে লিসেনিং, যেহেতু কমিউনিকেশনে তো আসলে স্পিকিং এবং লিসেনিং, সো দুইটাকেই আমাকে, কারণ অনেক সময় হয় যে আমরা কোশ্চেনের অ্যান্সারটা বুঝি না, আমি অ্যান্সারটা জানি বাট আমি বলতে পারছি না। সো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে অবশ্যই কাজ করতে হবে। আর একটা রিডিং, তো আমার মনে হয় যে চারটা সেক্টর রিডিংটাও ডেভেলপ হবে। তো এই জন্য আমি যেটা বলি, যার যেটা ইন্টারেস্ট, এটা যদি ইন্টারেস্ট হয় আহ, যে যে সাবজেক্টের মানুষ যার যেখানে ইন্টারেস্ট, সেই রিলেটেড যদি বিভিন্ন জার্নাল থাকে, তো জার্নাল গুলো আমি নিজে পড়বো, রিডিং হবে। সাথে হচ্ছে যে আমি কিছু যে একটা জিনিস পড়লাম, যে আমি দেখলাম যে ইমার্জিং টেকনোলজি নিয়ে একটা বই পড়লাম, কিংবা যাদের ইকোনমিক্স, আমি একটা ইকোনমিক্স এর উপর একটা বই পড়লাম, কিংবা একটা লিটারেচার যারা করে, লিটারেচার এমনি তারা ল্যাঙ্গুয়েজ ভালো জানে, তারপরেও তারা পড়লো, পড়ার পরে যদি আমি দেখা গেলো যে ওটা 10 পেজের একটা ছিল কিংবা 3 পেজের একটা ছিল, ওটাতে যদি আমি হাফ পেজের একটা সামারাই লেখার চেষ্টা করি, তো এটা রেগুলার ভিত্তিতে আমি একটা জিনিস যেটাই পড়ি না কেন সেটা একটু লেখার প্র্যাকটিস করব। তো তাহলে হচ্ছে যে আমার একটা হচ্ছিল যে ভোকাবুলারিটা অটোমেটিক ইমপ্রুভ হবে, সাথে আমার রাইটিং স্পিডটা বাড়বে, এটা একটা। আর হচ্ছে যে আমি বলবো যে মুভি দেখার জন্য, কারণ এটাতে আমাদের সবারই কম বেশি, তো একটু ডকুমেন্টারি যদি কিছু মুভি দেখা যায়, তো ওই জায়গাগুলোতে যেখানে বডি ল্যাঙ্গুয়েজের চেয়ে ভাষাটাকে মানে ল্যাঙ্গুয়েজটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, ওই জায়গাগুলোতে যদি আমরা একটু করি, তো এটা খুব ভালো দিবে। আর সাথে হচ্ছে যে আমি ভুলভাল যাই বলি না, কোনো একটু ইংলিশ বলার চেষ্টা করবো। এটা এটা কোনো অনেক সময় হয় কি যে আমাদের নেগেটিভিটি, হ্যাঁ, ম্যাটার না, এর প্র্যাকটিস। কারণ অনেকেই আমি জানি যে ইংলিশ অনেক ভালো জানে কিন্তু বলার সময় বলতে পারে না, কারণ ভয় পায়, কনফিডেন্টটা কম হয়। তো সেই জন্য যাই হোক না কেন আমরা বলার প্র্যাকটিস করব। এটা ফ্রেন্ডকে চুজ করি কিংবা ফ্যামিলি মেম্বার কাউকে চুজ করি, তার সঙ্গে একটু কথা বলি, তো এটা আস্তে 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 ইমপ্রুভ করবে, এবং এটা রিয়েলি রিয়েলি সিগনিফিকেন্ট ইমপ্রুভ করবে। আর যারা এই বয়সে ইমপ্রুভ করার চেষ্টা করবে তাদের এক্সেন্ট পর্যন্ত আসবে, কারণ আলটিমেটলি 16 বছর আগে 18 বছর আগ পর্যন্ত যদি এক্সেন্টেরও ট্রাই করে, সো এক্সেন্ট কিন্তু আসবে, যেটা আমাদের আসে না, মানে আমার তো আসেই না। সো আমাদের আসাটা টাফ, মানে হিউজলি টাফ। তো যদিও দরকার নাই, বাট আসলে ভালো কোনো কিছুরই, কিন্তু আলটিমেটলি মানে বেশি হইলে এটা কখনোই খারাপ না, এটা আলটিমেটলি কোনো না কোনো জায়গায় কাজে লাগবে। তো এইভাবে যদি কেউ ট্রাই করে, ডেফিনেটলি একটু প্র্যাকটিস, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে প্র্যাকটিসের ব্যাপারটা অনেক বেশি, এবং এটা উইলিংলি করতে হবে, ফোর্সফুলি না যে আমাকে ফোর্স দিয়ে দিয়ে করছে এরকম না। আমি নিজের ইচ্ছায় আমি মনে করবো যে আমার ফিউচারে কাজে আসবে, সো তখন কিন্তু অটোমেটিক একটা প্যাশন চলে আসবে, অটোমেশন, একটা ফোর্স চলে আসবে। তো ওইভাবে কাজ করা যায়। Okay, thank you so much, sir, for your answer. Hello. আমি শুনতে পাচ্ছি। Sir, I am audible? Hello. হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জি স্যার। স্যার আমার লাস্ট আরেকটা কোশ্চেন ছিল, our passion dies before we can achieve it. এটা মোস্টলি স্টুডেন্টসদের ক্ষেত্রে ঘটে যারা অর্থনৈতিক দিক দিয়ে একটু কষ্টে থাকে, অথবা স্যার সোশ্যাল ব্যারিয়ারের সম্মুখীন হয়। স্যার সেই সব স্টুডেন্টসদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। প্রথমত জিনিসটা হচ্ছে যে যদি ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, এটা কোনো ব্যারিয়ারই না, আমি মনে করি যে এটা হচ্ছে যে কিছু জিনিস যেটা হচ্ছে যে একটু টাকা পয়সা লাগবে, যেমন এগুলো এক্সাম দিতে গেলে কিংবা কিছু ডকুমেন্টেশন রেডি করতে গেলে লাগবে। আদারওয়াইজ ইউএস এর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি, যদি স্কলারশিপ বাদ দিয়ে বলছি প্রথমে, ফাইন্যান্সিয়াল এইড অথবা লোনের ক্ষেত্রে তারা বড় বড় ইউনিভার্সিটি গুলো 100% লোন দেয়। সো এটা হয়তো বা আমাদের দেশে মানুষ এখন এত টাকা লোন নিয়ে আমি কেমনে শোধ দিব, এটা তো আমার টেনশন না। কারণ হচ্ছে আমি যদি দিতে না পারি তারা কিন্তু আমাকে কিছুই করবে না, আলটিমেটলি তারা দিতে পারবো এরকমই রাস্তা তৈরি করে দিবে। তো সেই ক্ষেত্রে
যে আমার জন্য যে আমি যদি কোয়ালিটি ডেভেলপ করতে পারি, সো আমাকে কিন্তু যে দেশ আমাকে চেনে না জানে না, যে দেশের আমার কোনো কিছুই নাই, সে দেশের গভর্নমেন্ট কিংবা সে দেশের ইউনিভার্সিটি আমার উপরে ফান্ড দিবে। সো মিনস হচ্ছে যে আমাকে কোয়ালিটি অর্জন করতে, এবং কাকে কাকে দিবে, সবাইকে দিবে যারা অ্যাডমিশন পাবে। যদি আমি হার্ভার্ড এমআইটির কথা বলি, স্ট্যানফোর্ডের কথা বলি, সব স্টুডেন্টদেরকে, যারা স্কলারশিপ পাবে না তাদেরকেও দিবে, যারা পাবে তাদেরকেও লিভিং কস্টের জন্য লোন নেওয়ার সুযোগ আছে। সো এটা অনেক হিউজ ব্যাপার। সো ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে আম, এই ব্যারিয়ারটা খুব বেশি স্ট্রং নয়, আমরা এই ব্যারিয়ারটা ব্রেক করতে পারি। এবং এটার জন্য আমাকে কারেজ থাকতে হবে, এবং আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে, আমার নিজের মোটিভেশন থাকতে হবে যে আমি এই কাজটা করব, মানে ইন্সপিরেশন নিয়ে আমাকে সামনেতে আগাইতে হবে, তাহলে আমি নেভিগেট করতে পারবো। আর হচ্ছে যে সোশ্যাল ব্যারিয়ারও তো থাকবে, সোশ্যাল ব্যারিয়ার এটাও মানে ব্রেক করে, কারণ যারাই যাচ্ছে সো তারাই কিন্তু এই সিস্টেম গুলোকে ব্রেক করেই যাচ্ছে। সো এই জন্য আমি মনে করি যে প্রত্যেকটা স্টুডেন্ট যে কিনা, আবারও বলছি, দেশের বাংলাদেশের ঢাকা শহর কিংবা বড় বড় শহরে চিটাগং কিংবা খুলনা এইসব জায়গারও মানুষ না, তো তারাও কিন্তু আলটিমেটলি অনেক দূরের, সেই বরগুনা কিংবা পটুয়াখালীর মানুষ, এদিকে কক্সবাজারের মানুষ, কিংবা সন্দ্বীপ হাতিয়ার মানুষ, ডাজন্ট ম্যাটার, কিংবা একেবারে পঞ্চগড়ের শেষ মাথার মানুষ, ডাজন্ট ম্যাটার। তো এখানকার মানুষ, তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যতই খারাপ হোক না কেন, এটা এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, সো যেটা হচ্ছে যে আমাকে বারবার ট্রাই করতে হবে, যখন আমাকে অ্যাবিলিটি অর্জন করতে পারবো, সো তখন কিন্তু আমার এগুলো কোনো কিছুই লাগবে না। আলটিমেটলি স্টাডি করতে, বিশেষ করে আমি বলবো যে ইউএস এর ক্ষেত্রে স্টাডির জন্য টাকার দরকার নেই, মানে আমাকে, এবং যেটা আমার এক্সপিরিয়েন্স এবং আমি বিভিন্ন জায়গাতে দেখেছি যে এখানে কোনো স্টুডেন্ট কখনো আসার পরে টাকার অভাবে চলে গেছে, এরকম ঘটনা ঘটেনি। হয়তোবা সামথিং এলস কজ ছিল, যেটা হয়তো আমরা জানি না, কিন্তু এটা কজ হইতে পারে না কখনোই যাই ফাইন্যান্সিয়াল এর জন্য। তো এই জন্য আমি যেটা করব যে আমার অ্যাবিলিটিটাকে অর্জন করব, আমার ক্যাপাবিলিটিকে ডেভেলপ করব, এবং সেই জিনিসটাকে আমাকে সিগনিফিকেন্টলি হেল্প করবে। যদি এটা না থাকে, অনেকেরই কোটি কোটি টাকা আছে, ডাজন্ট ম্যাটার, তারা কিন্তু ওই ওই কোয়ালিটিটা অর্জন করতে পারে নাই, বিধায় ওখানে যাইতে পারে নাই। তাহলে যেটা, যারা যেতে পেরেছে তার মানে হচ্ছে যে তারা এই এই দুটো জিনিসটাকে, সোশ্যাল ব্যারিয়ার এবং ফাইন্যান্সিয়াল ব্যারিয়ার, এই দুটাকেই পার করে গেছে, এবং এটাই কিন্তু সিগনিফিকেন্ট। আমি মনে করি যে যারাই কিনা একটু এগুলো নিয়ে কাজ করবে, কারণ এখন কিন্তু ইন্টারনেট ফ্রি, মানে অলমোস্ট ডাটা থাকলে এই ইনফরমেশন গুলো হচ্ছে, আমি এগুলো দেখে দেখে অনলাইনে কাজ করব, আমি ইউটিউবের ভিডিও দেখবো, আমি ফ্রি কোর্স গুলো করব করে, আর হচ্ছে যে আমি এই যে লিঙ্কডইন কিংবা অন্য অন্য নেটওয়ার্কিং এর মাধ্যমে অনেকের সঙ্গে রিচ করব, তাদের এই জিনিসগুলোকে জানবো। তো এগুলোর মাধ্যমে, আর যেহেতু লাইভ হচ্ছে, তারপরে ফ্রি ওয়েবিনার হচ্ছে, সেই জায়গাগুলোতে আমি অ্যাটেন্ড করব, দেখে আমি জিস্ট ইনফরমেশন গুলো নিব। তো এগুলো আমাদেরকে অনেক বেশি সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে আমাদের লাইফে, এবং আলটিমেটলি এটা ইফেক্টিভ হবে আমার লাইফে। এছাড়া আপনার পেজে যে ভিডিও গুলো আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো দেখলেও আমরা অনেক তথ্য জানতে পারবো। এবং আমরা আজ পুরাই লাইভের এক শেষ পর্যায়ে এসে পড়েছি। তা আপনার কাছে এখন আমাদের প্লেক্সাস নিয়ে, আপনি যদি আমাদের প্লেক্সাস নিয়ে কিছু বলতেন স্যার, এটা যেটা চলছে এবং অবশ্যই। করার উদ্দেশ্যে, এখন আমাদের প্লেক্সাস নিয়ে যদি কিছু বলতেন স্যার। হ্যাঁ, প্লেক্সিস আসলে আমি মনে করি যে এই অ্যাক্টিভিটি গুলো এবং এই ইনিশিয়েটিভ গুলো খুবই ইফেক্টিভ। কারণ একেবারেই আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা কিংবা ইউথ কার্নিভাল থেকে আমরা মেইনলি ফোকাস করছি যে আন্ডার গ্র্যাডের জন্য কিংবা পোস্ট গ্র্যাডের জন্য। সো কিন্তু এখানে কিন্তু হিউজ ল্যাগিং আছে, কিন্তু সেই জায়গায় ল্যাগিং গুলোতেই কিংবা গ্যাপ গুলোতেই কাজ হচ্ছে। কারণ একেবারে স্কুল, আমি ক্লাস 7-এরও স্টুডেন্টের কাছ থেকে কমেন্টস পাচ্ছি, 9-এ 10-এ। সো ইট ইজ রিয়েলি ইফেক্টিভ। এবং এই যে ইনফরমেশন গুলো হচ্ছে, এবং আমি কিছু ভিডিও দেখেছি যে আগের লাইভ সেশন গুলো, যে ইনফরমেশন গুলো আসছে, এগুলো আসলেই রিয়েলি ইফেক্টিভ। তো এইগুলো আমাদের ডেফিনেটলি, যেহেতু আমরা সবাই জানি যে আমাদের এখন এই ডেমোগ্রাফিক যে কন্ডিশন, এই কন্ডিশনে সবচেয়ে বেশি ইউথের সংখ্যা প্রায় 65% মোরলেস। তো এই ইউথরা যদি এখান থেকে মোটিভেশন পায়, সো এটা রিয়েলি প্রিসিয়াস, এবং সেই জায়গাতেই আপনারা কাজ করছেন, এবং আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি মনে করি যে এই ধরনের কাজগুলো কন্টিনিউ হওয়া উচিত। তো শুধুমাত্র আমি যেটা দেখি যে বাংলাদেশের পার্সপেক্টিভে অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে সেলফ ব্র্যান্ডিং
কিংবা ব্র্যান্ডিং এর খাতেই বেশি হচ্ছে, ইফেক্টিভনেস খুবই কম, যেটা যে ইনফরমেশন গুলো ইউথদের কাছে গেলে ইউথরা উপকৃত হবে। এটার আসলে এখনো অনেক ইনিশিয়েটিভ আছে, বাট আমি স্টিল মনে করি যে এটাতে গ্যাপ আছে, বাট এই গ্যাপটাতেই আপনারা কাজ করছেন। সো আমি এই জায়গাগুলোতে রিয়েলি রিয়েলি আমেজড হয়েছি, এবং আমি রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি, এবং আমার বেস্ট উইশেস ফর দ্যাট ওয়ান। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে কাটানোর জন্য এবং ইউথদেরকে মোটিভেট করার উদ্দেশ্যে অনেক আমাদের সাথে আজকে অনেক গল্প শেয়ার করার জন্য। তো আজকের মতো করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুভরাত্রি। শুভরাত্রি।